আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্টেশন, মাই ফ্যামিলি নিয়ে কথা বলা এবং ভার্ব কনজুগেশন। একটা নির্দিষ্ট ভার্বের উপর বেস করে বিভিন্ন রকমের টেন্সে বিভিন্ন রকমের বাক্যকে জাস্ট দেখা, যাতে আমরা আজকের ক্লাসের পর এটা রিয়েলাইজ করতে পারি হাউ ইম্পর্ট্যান্ট দ্য ভার্ব ইন আ সেন্টেন্সেস। একটা ভার্ব একটা বাক্যে কতটা গুরুত্ব রাখে এবং ভার্ব কী রকমের অ্যাক্ট করতে পারে বাক্যের ভেতরে। যখন আপনি গুরুত্ব বুঝবেন তখন আপনি আমলও করবেন। অর্থাৎ আপনারা যারা এখানে স্পিকিং প্রেজেন্টেশন তৈরি করতেছেন, গুরুত্ব যখন বুঝতে পারবেন তখন আমাকে বলতে হবে না, আপনি নিজেই বলবেন স্যার আজকের প্রেজেন্টেশন কোনটা ছিল, আমি নিজে বলতে চাই। ঠিক আছে? তো এই জন্য বললাম, যারা চেষ্টা করতেছেন না তাদের রেজাল্ট আসবে না, গত 12 বছরে যেমন আসে নাই, আগামী 12 বছরেও আসবে না। অর্থাৎ আপনি বেলা শেষে একটা জিরো একটা রেজাল্ট নিয়ে এখান থেকে বের হবেন। তাই অবশ্যই উচিত নিয়মিত পার্টিসিপেট করা, যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু আপনার কাজের ফাঁকে ফাঁকে সময় হয়। এখানে একজনের কথা বললাম না মাত্র, প্রশাসনে একজন জয়েন করছে, দেখেন কাজের ফাঁকেও সে ক্লাস করার কিন্তু সময় বের করতেছে, তাই না? তো এই জন্য তাকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়েছে, এই জন্য কল ধরছেন, নাহলে কল ধরতাম না আমি। যাক, সেটা হলো বড় কথা, উদাহরণ আমাকে দিতেই হবে। কারণ হলো, উদাহরণ না দিলে আপনি কখনো কি করতে পারবেন না একটা জিনিস। হ্যালো। হুম। কথা বের হয়ে যাচ্ছে, আমার কথা শোনেন? স্যার কাইন্ডলি একটু সবাইকে মিউট করে আপনি ক্লাসটা নেন। আপনার কথাটা বোঝা যাচ্ছে না। এখনো বোঝা না গেলে কন্টিনিউ করলে তো ঝামেলা। এখন আপনারা মেসেজে লেখেন যে আমার কথা শোনা যায় কিনা, ক্লিয়ার কিনা, বলেন মেসেজে বলেন। এই ইয়েস স্যার হয়েছে, হ্যাঁ পাওয়া গেছে, যাক। ওকে। তো আমাদের প্রেজেন্টেশন ছিল আহ, আমাদের ফ্যামিলি নিয়ে, মাই ফ্যামিলি নিয়ে কী করা, প্রেজেন্টেশন তৈরি করা। তার আগে এখানে কিছু ওয়ার্ড সম্পর্কে ধারণা দিয়ে দিই। আমাদের এই প্যাসেজের মধ্যে থাকবে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে হচ্ছে গিয়ে চমৎকার বা অপূর্ব, এটা একটা অ্যাডজেক্টিভ। ওয়ান্ডারফুল। মেম্বারের রয়ের সাউন্ডটা হয় না অনেক সময়। মেম্বার মানে হচ্ছে সদস্য। বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী। হাউসওয়াইফ হাউসওয়াইফ মানে হলো গৃহিণী। এটা কাইন্ড বলবো না, খাইন্ড বলবো। খাইন্ড মানে হলো দয়ালু। এটা হলো হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী। স্পেন্ট টাইম স্পেন্ট পিয়ের সাউন্ড ফয়ের মতো হয় তখনই অনেকটা, যখন পিয়ের সাথে কি থাকবে, ভাওয়েল থাকবে, ই থাকলে বিশেষ করে। SPEND টাইম স্পেন্ড টাইম মানে হলো সময় কাটানো। টুগেদার আরের সাউন্ড হবে না, টুগেদার মানে হচ্ছে গিয়ে একসাথে। স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে। ডিউরিং সময়, এটা একটা প্রিপজিশন। স্টাডিজ স্টাডিজ পড়াশোনা। গাইড পরিচালনা করা। পার্সন ব্যক্তি। লাকি ভাগ্যবান। অর্থাৎ এই প্যাসেজটার মধ্যে নাউন অ্যাডজেক্টিভের সংখ্যা বেশি থাকবে, এবং এই প্যাসেজের মধ্যে যেই টাইপের বাক্য ব্যবহার হবে সেটা হলো গিয়ে হ্যাভ ভার্ব এবং টু বি ভার্বের। চলেন এখন প্রেজেন্টেশনটা বাক্যগুলো পড়ি এবং সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করি আজকের হোমওয়ার্ক থেকে। এটা প্রেজেন্টেশন নাম্বার 3। মাই ফ্যামিলি, আমার পরিবার। মাই অ্যাজেক্টিভ এখানে, ফ্যামিলি হচ্ছে কি এখানে নাউন। নাউনের আগে যদি এরকম মাই, ইয়র, হিজ, হার এগুলো থাকে, তারা পসেসিভ অ্যাজেক্টিভ হিসেবে বাক্যে প্রোনাউন না হয়ে অ্যাজেক্টিভের কাজ করে। অবশ্যই এই ধরনের পসেসিভ অ্যাজেক্টিভের পরে নাউন থাকবে। প্রথম সেন্টেন্স, আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। এটাকে ফ্যামলিও বলা যায়, ফ্যামিলিও বলা যায়, কিন্তু দুইটার মধ্যে টান টান থাকাটা জরুরি। আই হ্যাভ আ, হ্যাভ আর এ একসাথে হবে। আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। আমার একটা চমৎকার পরিবার আছে। There are 4 members in my family. There are বলা যায় বা there are বলেন। There are 4 members, এই আর এস এর সাউন্ড অনেক জয়ের মতো হবে, মেম্বার্স। There are 4 members in my family. In my family. আমার পরিবারে 4 জন সদস্য আছে। এখানে যে দেয়ারটা দেখতেছেন এটা একটা স্পেশাল ইউজেস। এই দেয়ারের যে দেয়ার, এটা কিন্তু সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হলো গিয়ে 4 মেম্বার্স, অর্থাৎ মেম্বার্স। মেম্বার্স এখানে প্লুরাল সাবজেক্ট, এই জন্য এখানে প্লুরাল ভার্ব হয়েছে।
যদি পরিবারে একজন সদস্য থাকতো তাহলে এখানে দেয়ার আর হতো না, ইজ হতো। দেয়ার ইজ আ সিঙ্গেল মেম্বার, দেয়ার ইজ আ মেম্বার ইন মাই ফ্যামিলি হইতো। অর্থাৎ এটাই একমাত্র সেন্টেন্স, এটাই হলো একমাত্র গ্রামাটিক্যাল দেয়ার যেখানে কিনা ভার্বের পরে সাবজেক্ট থাকে, ভার্বের আগে না। অর্থাৎ সাবজেক্ট আপনি ভার্বের পরে পাবেন। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারের ব্যবহারে ক্লাস আমাদের হবে। তারপরে কে কে আছে এটা আমরা একটু স্টপ দিয়ে বলবো, কারণ এখানে কমা আছে এবং সেমিকোলন আছে। তাহলে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি: মাই ফাদার, মাই মাদার, মাই ইয়ঙ্গার সিস্টার অ্যান্ড মি। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, কমাতে থামতে হবে। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। ইজ আর একে, ইজা একসাথে বলতে হবে, পিজার মতো অনেকটা, পিজা না বলে ইজা। তাহলে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। They, EY, they are very kind. They are very kind and hardworking. Hardworking. They are very kind and hardworking. তারা কঠোর পরিশ্রম করে এবং অনেক দয়ালু। দয়ালু বলতে আন্তরিক বোঝানো হয়েছে। মাই সিস্টার, প্রত্যেকটা আরের যুক্ত, এর আগে ই থাকলে আর সাউন্ড হবে না। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। মাই ফাদার, ইয়োর ফাদার, দেয়ার ফাদার, আওয়ার ফাদার, এরকম। তো মাই ফাদার ইজ আ স্টুডেন্ট, মাই সিস্টার ইজ আ স্টুডেন্ট ইন ক্লাস 5। মাই সিস্টার ইজ আ স্টুডেন্টও বলা যায়, ডিন্ট, 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 স্টুডেন্ট ইন ক্লাস 5। আমার বোন পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। উই লিভ ইন আ স্মল বাট বিউটিফুল হাউস। উই লিভ ইন আ স্মল বাট বিউটিফুল হাউস। এখানে একটা গ্রামার আছে, হাউস একটা নাউন, নাউনের আগে যে থাকে সে অ্যাজেক্টিভ হয়। তাহলে বিউটিফুল ওয়ার্ডটা অ্যাজেক্টিভ। এবং এখানে দেখেন বাট আছে, অ্যান্ড, বাট, অর, এই ধরনের কোঅর্ডিনেট কনজাংশনগুলো সবসময় তার আগে আর পরে একই রকমের জিনিসকে রাখে। যেহেতু বাটের পরে বিউটিফুল আগেও মানে অ্যাজেক্টিভই থাকবে, এই যে স্মল আর একটা অ্যাজেক্টিভ, অর্থাৎ এখানে বাট দুইটা অ্যাজেক্টিভকে কানেক্ট করেছে এই একটা হাউস নাউনের জন্য। এবং এই আর্টিকেল হলো কি এখানে অ্যাডভার্ব, অর্থাৎ এ নিজেও একটা মানে পার্টস অফ স্পিচ, সে এখানে অ্যাডভার্বের ভূমিকা পালন করতেছে। তো মনে রাখতে হবে মাই, ইয়র, হিজ, হার এদের পরে যেমন নাউন হয়, আর্টিকেলের পরেও নাউন হতে হবে মাস্ট। আর্টিকেলের পরে সর্বশেষ ওয়ার্ডটা নাউন হয়, তাহলে এরপরে এই হাউস ওয়ার্ডটা হলো গিয়ে নাউন। তাহলে বাকি সকল ওয়ার্ড এখানে অন্য একটা পার্টস অফ স্পিচের কাজ করতেছে। খুব সহজ একটা ম্যাটার। আমরা কখনই কাজটা করবো একটা মানুষের কয়েকটা গুণ থাকলে, ঠিক আছে। পরের বাক্য দেখেন, উই লাইক টু স্পেন্ড টাইম টুগেদার। উই লাইক টু স্পেন্ড টাইম টুগেদার। ইংলিশ বাক্যের মজা হলো বাক্যের শেষে বা শব্দের শেষে। অর্থাৎ যখন আপনি রিডিউস বা রিডাকশন বুঝবেন, ওইটা যখন বুঝে ফেলবেন আপনার কাছে ইংলিশ পড়তে ভালো লাগবে। এখন এখন কেন লাগতেছেন, আপনি এটা বুঝতেছেন না। আর বুঝবেন কখন, শুনলে বুঝবেন। যত বেশি শুনবেন তত বেশি বুঝবেন। উই লাইক টু, লাইক আর টুকে একসাথে বলছি, উই লাইক টু স্পেন্ড, টু এর যেইটা আছে মানে একটা বাড়ি দিতে হবে টু, আপনার বুঝ হইতে হবে যে আপনি টু বলছেন। স্পেন্ড টাইম, স্পেন্ডের ডি থেকেই আবার টাইম ধরে ফেলবেন আর কি। স্পেন্ড টাইম টুগেদার, স্পেন্ড টাইম টুগেদার। তাহলে পুরো বাক্য, উই লাইক টু স্পেন্ড টাইম টুগেদার স্পেশালি ডিউরিং ডিনার। আমরা একসাথে সময় কাটাতে পছন্দ করি, বিশেষ করে রাতের খাবারের সময়। মাই প্যারেন্টস অলওয়েজ হেল্পস মি উইথ মাই স্টাডিজ অ্যান্ড গাইড মি টু বি আ গুড পারসন। আমার পিতামাতা সবসময় আমাকে স্টাডিসে সহায়তা করে এবং আমাকে গাইড করে থাকে, নির্দেশনা দিয়ে থাকে ভালো ব্যক্তি হওয়ার জন্য। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ অ্যান্ড আই ফিল লাকি টু হ্যাভ দেম। আপনি এগুলোকে দুইটা তিনটা মিলে যদি সুরের মতো করে অংশ অংশ করে এই বাক্যগুলো ধরে ফেলতে পারেন, এটার আসলে কোনো নিয়ম নাই, নিয়ম পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। এটা পড়তে পড়তে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে যে কোনটার সাথে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। যেমন এখানে আমরা যখনই বললাম যে দেয়ার এখানে আর্টিকেল বললাম, উই লিভ ইন আ, উই লিভ ইন আ, ইনের সাথে কেন একে বলতেছি আমরা, একটাকে আলাদা কেন বলতে পারতেছি না? আমরা এটাকে আলাদা এই জন্য বলতে পারতেছি না, উই লিভ ইন, ইন বলে থেমে যদি আপনি যান মানে একটু স্লো দেন, এটাকে আলাদা বলবেন, তাহলে দেখবেন যে আপনি বাক্যের যে গতি আছে গতিতে ব্রেক দিয়েছে। অর্থাৎ আমরা যে গতিতে স্বাভাবিকে যাচ্ছিলাম এখানে একটা বাধাগ্রস্ত হয়, হতে হয়, আপনি পড়ে দেখতে পারেন। উই লিভ ইন এটা নতুন করে উচ্চারণ করতে গেলে একটা ঝামেলা হয়ে যায়, এই জন্য এই দুইটাকে একসাথে বলা লাগে। ঠিক আছে, এইটা পড়তে পড়তে বুঝবেন। তাহলে এই যে পুরো ব্যাপারটা আপনি রিয়েলাইজ করতে পারছেন, সেই পুরো ব্যাপারটা হলো গিয়ে আপনার কি, কে হাত তুলছে? আমি সবাইকে এই জন্য মিউটটা অন করে রাখি, যদি আপনারা ভদ্রতা এবং একটু বুঝজ্ঞান সম্পন্ন মানুষ হয়ে আর কি ওই মাইক্রোফোনটা অফ না রাখেন, তাহলে ভাই জিনিসটা কিন্তু বাজে দেখায়, তাই না? আপনাদের কোশ্চেন থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এরকম এভাবে মিউট রেখে ক্লাস করালে কি ভালো লাগবে বলেন?
তাহলে তো ফেসবুকই ভালো আছে, ভালো ছিল, আপনাদের সাথে কথা বলতে হবে না। আমি তো সুযোগই পাই না আপনাদের সাথে কথা বলার, শোনার। ওকে, তো আমি একবার বলি, আপনারা পুরোটা শোনেন, একটা না বলতেছি। I have a wonderful family. There are four members in my family: my father, my mother, my younger sister, and me. My father is a businessman and my mother is a housewife. They are very kind and hardworking. My sister is a student in class 5. We live in a small but beautiful house. We like to spend time together, especially during dinner. My parents always help me with my studies and guide me to be a good person. আমি একটু দেখে আসি যে কার মাইক্রোফোন অন। মিস্টার আলম হোসেন, আপনি আমাকে আলম হোসেন আসেন। আলম হোসেন কে? আলম হোসেন এবং তরিকুল দুইজন আসেন। দুইজন দাঁড়ায় থাকেন। দাঁড়ায় আমাকে বলেন কেন মাইক্রোফোন অন কেন? এখন কেন দিছে তালা মারলো কেন? আরেকজন আছে। আফরানের কেন মাইক্রোফোন অন? এখন ক্লাস থেকে বের করে দিলে খারাপ হইতো, তাই না? বিরক্ত হয় আমাদের, তাই না? সমস্যা হয়। তো যা বললাম এটা বারবার পড়বেন, শুনবেন, প্রয়োজন আবার অডিও করে দেবো, আবার অডিও করে দেবো, আবার অডিও করে দেবো। ঠিক আছে? ওকে। প্রথমে যে যে কে যেন করলো, প্রেজেন্টেশনটা দিল, নাম যেন কি, আতিক নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তার কাছ থেকে পরে আমি নিব প্রেজেন্টেশন। তো এখানে আরো কিছু বাক্যগুলো কেমনে পড়তে হবে ভাই, এগুলা এখানে দেওয়া আছে। এখানে পুরোটা দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? এখন একটা বাক্য, একটা প্যাসেজ, মানে এইখান থেকে আসলে আর কি শেখা যায়, তাই না? আমরা তো অনেকে ভাবি যে আমরা কিভাবে স্পিকিং করব, কিভাবে কথা বলবো। ঠিক আছে? যেমন এখানে প্রথম বাক্য দেখেন, আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? আমি জিজ্ঞেস করলাম আপনাকে, আপনার পরিবার সম্পর্কে। আপনি বললেন, আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি হিয়ার? এখানে আপনার কোনো পরিবার আছে? ইয়েস, আই হ্যাভ আ ফ্যামিলি হিয়ার। দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখন এটা এটা দিয়ে প্রশ্ন কেমন হইতে পারে? হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি? আপনি প্রশ্ন করতেই পারেন, তখন উত্তর এটা হবে। ঠিক আছে? মাই ফাদার ইজ এ বিজনেস, মানে আপনার বাবা কি করেন, তাই না? তাহলে আমি জিজ্ঞেস করতে পারি, আপনার বাবা কি করেন, এটা জিজ্ঞেস করতে পারি। তাহলে কি বলবো? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? ডাজ কেন বলছি? কারণ এটার কারণ আছে। মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার। এখন বুঝবেন না পরে বুঝবেন। এভাবে প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা করে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স আমরা কোশ্চেন জুড়ে দিতে পারতাম। অর্থাৎ এখানে আপনি যা শিখতেছেন এটা কাজে আসবে, এটা আপনাকে কেউ না কেউ জিজ্ঞেস করবে। কথা বলার প্রয়োজনে আপনার পরিবার সম্পর্কে কাজে আসবে। ইংরেজিতে টপিক সিলেক্ট করে পড়াটা অনেক বড় একটা ব্যাপার। কেন অনেক বড় ব্যাপার? আপনি আজকে এই টপিক সিলেক্ট করছেন, এই টপিকের উপরে ভোকাবুলারি পড়ছেন, এই টপিকের উপরে বাক্যের গঠন দেখলেন এবং এই টপিকের উপরে প্র্যাকটিস করলেন। এটা যদি 2 দিন 3 দিনও লাগে, যদি একই ঘটনা 3 দিন লাগায় আপনি ঘটান, তাহলে ফ্যামিলি রিলেটেড যে কোনো কথাবার্তায় আপনি আর আটকাবেন না, এটা নিশ্চিত থাকেন আপনি। ঠিক আছে? আমি এখন এখানে আপনাকে দ্রুত ইনফরমেশন দিচ্ছি কি কি লাগবে। নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, এবং টু বি ভার্বের ব্যবহার জানতেই হবে। বি ভার্ব, এই যেমন এখানে আমরা পরিচয় দিতে বি ভার্বকে ব্যবহার করছি, অনেকটা আমাদের নিজেদের পরিচয় দিতে যেই ভার্ব ব্যবহার করছি সেটাই। পরবর্তীতে আমরা মাই রুম নিয়ে কথা বলবো এবং তখনও এই একই টপিক নিয়ে কথা হবে, অর্থাৎ বি ভার্বকে ব্যবহার করতে হবে। এখন এই যে বি ভার্বকে আমরা যে ব্যবহার করলাম, এই বি ভার্ব কী জিনিস, আবার ডু ভার্ব কী জিনিস, হ্যাভ ভার্ব কী জিনিস, এই ব্যাপারগুলো জানাটা জরুরি। কেন বাক্যে এই রকমের ভার্বগুলো আসে এবং কি ঘটে বাক্যের ভিতরে। তাই আজকের ক্লাসটা আমি এই আপনাদেরকে এটা প্রেজেন্টেশন পড়া দিয়ে চলে যাব। খুবই জনপ্রিয় আমার একটা কন্টেন্ট, মানে ভার্বকে কনজুগেট করে বাক্য তৈরি করার যে ক্লাসটা আছে সেই ক্লাসের ওপরে। অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা শিখব যে কিভাবে বিভিন্ন টেন্সে, বিভিন্ন ডিফারেন্ট টেন্সে ভার্বকে মুড অনুসারে ব্যবহার করা হয় এবং ভার্বের বাক্যের সেন্সটা পরিবর্তন হয়। ওকে। তো প্রথমত আমরা একটু দেখে নেই ভার্ব কত ফর্মে হইতে পারে। আমরা জানি গো অর্থ যাওয়া, আমি যাই, আই গো। ইউ গো, তুমি যাও। হি গো, সে যায়। উই গো, আমরা যাই, বললাম, প্রেজেন্ট টেন্সে বললাম। কিন্তু আমি গিয়েছিলাম হলে কি বলবো? আমি গিয়েছি হলে কি বলবো? আমি যাচ্ছি হলে কি বলবো? এই ধরনের বাক্যগুলোতে আমরা দেখতে পাই যে এই গোকে বিভিন্নভাবে লেখা হয়, কখনো ওয়েন্ট, কখনো গন। এটা কেন হয় সেটা জানার আগে আপনাকে তাকে জানতে হবে গোকে যে কয়ভাবে লেখা যায়, সেটা জানা জরুরি। গোয়ের ফর্ম অনুসারে এদেরকে যে কোনো ভার্বকেই 5টা ফর্মে লেখা যায়। 6টা ফর্ম, একটা ফর্ম বাদ দিলাম আমি, 5টা ফর্ম। তার মধ্যে প্রথম ফর্ম হলো গিয়ে বেস ফর্ম। বেস মানে হলো প্লুরাল ভার্ব, যার সাথে এস থাকবে না। এটাকে আপনি প্লুরালও বলতে পারেন, ভি0 বলতে পারেন, সমস্যা নাই। দ্বিতীয় যে ফর্ম সেটা হলো গিয়ে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম আসলে এক ধরনের বেস ফর্মই, মানে
এই বেস ফর্ম এক ধরনের, প্রেজেন্ট ফর্মই, কিন্তু দুইটাই কিন্তু একই বাক্য, একই রকমের, একই টেন্সে ঘটে, কিন্তু দুইটার মধ্যে ভ্যারাইটি আছে। ভ্যারাইটিটা কি? একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। অর্থাৎ এই প্রেজেন্টস হচ্ছে গিয়ে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমরা হি এর সাথে গোস দেই, কিন্তু দে এর সাথে গোস আমরা দিতে পারি না। দে হলো প্লুরাল, এই জন্য গো দিই, কিন্তু দুইটা বাক্যই প্রেজেন্ট টেন্স। দে গো তারা যায় বর্তমানকাল, হি গোস সে যায় বর্তমানকাল। তাহলে অবশ্যই দুইটার মধ্যে তফাৎ তো আমাকে রাখতেই হবে। যদি তফাৎ না রেখে পড়ি, তাহলে সেটা আমার ভুল হয়ে গেল। আমাদেরকে প্রথম থেকেই ভুল পড়ানো হয়েছিল। তো দ্বিতীয় যে ফর্ম সেটা হলো পাস্ট ফর্ম, এটা আলাদা একটা ফর্ম। V2 যেটা হলো ওয়েন্ট, গো ওয়েন্ট, গো ওয়েন্ট। 3 নাম্বারটা হলো গিয়ে পাস্ট পার্টিসিপল, গন, গন, গন। এগুলাকে আমরা V1, V2, V3 নামে সংক্ষেপে পড়তে পারি। পরেরগুলো সহজ। V4 হলো গিয়ে টু গো, মানে ভার্বের আগে টু দিলে হয়ে গেল, যে কোনো ভার্বের আগে। পরেরটা হলো অথবা টু গো লেখা যে কথা, গোয়িং লেখা একই কথা, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই ফর্মের মধ্যে থেকে একটা আপনি লাস্টে থেকে যে কোনো একটা বাদ দিতে পারেন, নো প্রবলেম, আপনি ইনফিনিটিভ বাদ দেন। কিন্তু অবশ্যই আপনাকে গো, ওয়েন্ট, গন এই 3টা ফর্ম পড়তেই হবে। যদি এই 3টা ফর্ম পড়তে না পারেন, আপনি ইংরেজি বাক্যতে বিভিন্ন সময়ে কথা বলতে পারবেন না, কখনোই না। এটা আপনাকে জানতেই হবে। আমরা অনেক স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই নামটা তো শুনেছি আমাদের চলার পথে, তাই না? স্ট্রং ভার্ব, উইক ভার্ব সহজ সংজ্ঞা বলে দিই। যদি কোনো ভার্বের এই পরেরগুলো আর কি 3 রকমের হয়, তাহলে সেটা স্ট্রং ভার্ব। আর যদি সাধারণত ইডি যুক্ত করে হয়, যেমন প্লে, প্লেট, প্লেট, ওগুলো উইক ভার্ব হয়। ঠিক আছে? ইংরেজিতে এরকম স্ট্রং এবং উইক ভার্ব মিলে আপনার মোট 150 ভার্ব পড়তে হবে, 150 থেকে 200, তাহলে হয়ে যাবে, এত পড়তে হয় না। ঠিক আছে? সর্বোচ্চ 250 ভার্ব পড়লে আর ইংরেজি সারা জীবনও লাগবে না আপনার ভার্ব। অর্থাৎ খুব সহজ, কঠিন কিছু না, 5টা করে পড়লে অনেক কিছু হয়ে যায়। 15টা ভার্ব আপনাদের দিয়েছিলাম, পরীক্ষার সময় এখান থেকে পড়া আসবে। এখন আমরা কিছু বাক্য দেখি কিভাবে ডিফারেন্ট বাক্যে ব্যবহার হয়। প্রথম বাক্য, আই গো, আমি যাই, এখানে গো বেস ফ্রম। হি গোস, সে যায়, এখানে গোস হচ্ছে প্রেজেন্ট ফ্রম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, পাস্ট ফ্রম ওয়েন্ট। আই হ্যাভ গন, আমি গিয়েছি, এটা হলো গিয়ে পাস্ট পার্টিসিপল ফ্রম। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, এটা হলো গিয়ে এখানে ইনফিনিটিভ ফ্রম। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম। দেখেন ভার্বের পরিবর্তন হয়েছে, যাই থেকে অন্তস্তীয় যায়, ছিল হয়ে গেল, ছি হয়ে গেল, এরকম সেন্স পরিবর্তন হচ্ছে। এটাই আমাদের প্রধান সমস্যা। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, আমি আজকের ক্লাসটা করেছি, আপনি এটাকে ইংলিশে করবেন। এখন এই ছি যে হলো করেছি, আমি আই এম ডুইং ক্লাস বলবো, আই ডু ক্লাস বলবো, নাকি আই হ্যাড ডান বলবো, নাকি আই হ্যাভ বলবো, এই কনফিউশনে মাথা নষ্ট। কখনো আবার আমাদেরকে এটা ভাবতে হয়, এই হ্যাভ দিব না হ্যাজ দিব, এম দিব না ইজ দিব, কোনটা যে দিব এটা বুঝতে পারি না, কনফিউজড হয়ে যাই, তাই না? তো এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে আপনার নেক্সট টাইম। ইলমানুর, আপনি কি বলতে চাচ্ছেন বলেন, আমি ইলমানুরকে একটু করে দিই, একটু পারমিশন দিই কথা বলার। কই কই, এটা কোনো কাজ? আচ্ছা, সবাইকে পারমিশন দিই, আবার যদি দুষ্টামি করেন তাহলে বের করে দিব মাইক্রোফোন অন করলে, শুধু ইলমানুর কথা বলবে। হ্যাঁ জি আপু বলেন। তা সে গিয়েছে বলতে গেলে আমরা ইংলিশে কিভাবে বলবো, সে গিয়েছে? এটা আমাকে বলার সুযোগ দেন, অবশ্যই বলবো। ঠিক আছে? সে গিয়েছে, এটা এখানে এখন বলতে গেলে চার্টে আপনার নাই মাথা, কোনো হ্যাঁ কিছু। আপনার আউলায় যাবে মাথা। কারণ ওই পর্যন্ত আপনি এখনো শিখেন নাই, আপনার বললে আপনার মাথা তো এলোমেলো হবেই, তাই না? আমি আমার জি প্রয়োজন মতোই আপনাকে বলবো, জাস্ট ফলো করেন আমার ক্লাস। সে জি। গিয়েছে যখন হবে, এটা এখন বলার সময় না। কারণ আপনি এখন জাস্ট দেখতেছেন এরকম হয়, হ্যাঁ আসলেই তো তাই। ইংরেজি বাক্যগুলোতে ভার্বেই তো ঝামেলাটা হয়, আমরা ভাবতে গিয়ে তো ভুল করি। এখন আপনাকে চিন্তা নিতে হবে না, আমি তো চিন্তা নিছি। তা না নিলে আপনার খবর বললাম কেমনে, তাই না? আপনার ঘরের খবর তো আমি নিছি, তাই না? এখন আমি এটাকে শেখাবো, আপনাকে টেনশন করতে হবে না, এই দায়িত্ব আমার আছে। কিন্তু এখন আমি এটাকে যদি প্যারা নেই যে এটা কেন হইলো, আমি আমি তো পারি না, তাহলে আপনার দ্বারা ভয় মানে ভয় থাকবেই আপনার। আপনি কুল থাকেন একেবারে, আপনাকে পড়াইটা এখনো দেই নাই। কোনো কাজ সমাপ্ত বোঝাতে ছি হয়, ক্লাস শেষ করছেন, আমি ক্লাস করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই ক্লাস, আই হ্যাভ ডান মাই ক্লাস। খাবার খাইছেন, আমি খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু আমি খেয়েছিলাম বললে ওইটা দুইটা এক জিনিস না। খেয়েছিলাম বললে মনে হয় যে অনেক আগে করছেন, কখন করছেন জানি না। কিন্তু যখনই খেয়েছি বললেন, আমি খাবার খেয়েছি, আপনাকে আমি আর খাইতেই বলবো না। তার মানে আমি বুঝতেছি আপনি কখন খাইছেন, কিছুক্ষণ আগে। এই যে আমি বুঝতে পারতেছি, এটা খেয়েছিলাম বললে পারা যায় না। এই জন্য দুইটাই পাস্ট টেন্স, দোনোটাই হয়ে গেছে, কিন্তু একটা প্রেজেন্টের কাতারে চলে আসে, যেটা জানলাম দেখা, এই জন্য এটাকে নির্দিষ্ট সময় বলে। অনেক ডিপ ডিপ একটা ব্যাপার, এটা টেন্সের ক্লাস আমরা বুঝবো, এবং এখানেও আলোচনা আছে। তার আগে বলে দিই, এটা যেহেতু স্পোকেন রিলেটেড ক্লাস, আমাদের এটা জানা জরুরি যে স্পোকেন রিলেটেড ক্লাসে কিভাবে প্রশ্নগুলো কনভার্ট হয় সংক্ষেপে।
ইংরেজিতে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই 3 রকমের হেল্পিং ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং আপনি প্রশ্ন করতে চাইলে এই 3 প্রকার ভার্বকে প্রথমে এনেই প্রশ্ন করতে হবে, এছাড়া অপশন নাই। যেমন আই অ্যাম থেকে অ্যাম আই, ইউ আর থেকে আর ইউ, হি ইজ থেকে ইজ হি, শি ইজ থেকে ইজ শি, ইজ ইট থেকে ইট ইজ থেকে ইজ ইট। তারপরে এটাকে ডাবল এস কোশ্চেন কনভার্ট করা যায়, হু অ্যাম আই, আমি কে। এভাবে উই আর উই, ইউ আর ইউ, দেই আর দেই। টু ডু ভার্বের ক্ষেত্রে আই ডু আই, ইউ ডু ইউ, হি ডাজ হি, শি ডাজ শি, ইট ডাজ ইট, এভাবে। আর হ্যাভের ক্ষেত্রে আই হ্যাভ থেকে হ্যাভ আই, ইউ হ্যাভ থেকে হ্যাভ ইউ, এভাবে জাস্ট হ্যাভ আর হ্যাজ এগুলোকে আগে দিলেই বাক্যতে কি হবে, প্রশ্ন হবে। অর্থাৎ এই যে ভার্বগুলো আছে এদের সম্পর্কে একটা প্রপার ধারণা থাকতে হবে। আপনাদের হ্যাভের, ডুয়ের এবং বিয়ের তিনটার উপরে আলাদা আলাদা ক্লাস হবে। তবে আজকে আমি আপনাদেরকে নলেজ দিতেছি, যদি জানা থাকে এটার গুরুত্ব কতটা, তাহলে শিখবেনও ঠিক মনোযোগ দিয়েই। আর এই যে চলার পথে এতে আমাদের অনেক কিছু হয়েও গেছে অলরেডি, আপনি কল্পনা করতে পারতেছেন না। অলরেডি টু বি ভার্বের ক্লাস আপনি করে ফেলছেন। আজকেও আমি টু বি ভার্বের ক্লাসের পড়া দিয়ে দিছি অলরেডি আপনাকে। মাই ফ্যামিলি, এটার মধ্যে টু বি ভার্বের ব্যবহার আছে, আপনি দেখেন কেন এখানে বি হয়েছে। ওকে, তো চলেন তাহলে এবার আমরা টেন্সের দুনিয়াতে নামি। টেন্সের দুনিয়াতে আমরা আজকে শিখবো না, জাস্ট দেখবো। কিন্তু মনে রাখতে পারলো তো আলহামদুলিল্লাহ, ভালো। ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড হলো কি, মুড 2 রকমের। ইন্ডিকেটিভ মুড আর একটা হলো সাবজেক্টিভ মুড। ইন্ডিকেটিভ মুডটা হলো কি, যেটা ন্যাচারাল, সত্য কথা, যেটা হয়, বাস্তবতা আছে। আর সাবজেক্টিভ মুড মানে অবাস্তব ঘটনা, যেটা সাধারণত আমরা কল্পনা করি। ঠিক আছে, এরকম। তো ইন্ডিকেটিভ মুডে সকল বাক্যই আমরা সাধারণত বলি, মাঝে মধ্যে আমাদেরকে অবাস্তব কথা বলতে হয়। তো তাহলে চলেন এই, আমি একটু পানি খেয়ে নিলে ভালো হতো। আমি গতকালকে আপনাদেরকে একটা মেসেজও করি নাই, আমি রেস্ট না নিলে আপনাদের ক্লাস আজকে নিতে পারতাম না। ঠিক আছে, পড়ে যেতাম ফিল্ডে, হ্যাঁ। এই জন্য আমাকে একটু রেস্ট নিতে হয়েছে। তো আজকে থেকে আবার ঠিক হয়ে যাবে, কালকে থেকে ইনশাল্লাহ, আশা করি। দোয়া করতেছেন আপনারা যেহেতু। জাস্ট এই কথাটা এই জন্য বলা, অসুস্থতার কথা, কারণ আপনাকে এইটার বুঝ দেওয়া, মানে বাইসে থাকলে ক্লাস ক্লাস নেব, ক্লাসের চাইতে গুরুত্বপূর্ণ আপনার মুখ দিয়ে সাউন্ড বের হওয়া। স্যার আজকে আসে নাই, তার মানে আপনি মুখ দিয়ে কথা বের করবেন না, তাহলে তো হলো না, তাই না? আজকে আম্মু বাসায় নাই, বেড়াতে গেছে, আপনি খাবার খাবেন না, এটা কেমন কথা হইলো, তাই না? এই ব্যাপারটা যেন আমলে আনতে পারেন, এটা তো এখনই সময় আনার, পরে তো আর বলে লাভ হবে না, সব শেষ হয়ে যাবে। এখনই বলতেছি, কারণ এখন অ্যাটেনশনটা থাকবে, আমার ভালো লাগবে আপনাদের শেখাতে। তো দেখেন বন্ধুরা, সবসময় মনে রাখবেন, 3টা টেন্সে কম্পেয়ার করে যারা শিখতে পারে তাদের জন্য সহজ হয়ে যায় দুনিয়াদারি একেবারে। আমরা জানি গো অর্থ যাওয়া, তাই না? আমরা যদি প্রেজেন্টে বলি তাহলে এই ফর্মটা অথবা ইএস যুক্ত ফর্মটা, প্রথম 2টা ফর্ম বসাবো। আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি শি ইট গোস সে যায়, তিনি যায় এটা যায়। উই গো আমরা যাই, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়। সাধারণত এখানে লাস্টে কিছু নাই, একার আকার এগুলো নাই তেমন। যখন এটাকে পাস্টে বলবো, সেম টু সেম একই রকমের পাস্ট ইনডেফিনাইট, শুধু পাস্ট ফর্মটা বসালাম, ওয়েন্ট, ওয়েন্ট, ওয়েন্ট। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, এভাবে। হি ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, দে ওয়েন্ট। খুব চমৎকার একটা ব্যাপার দেখেন, আমরা যদি আই গো মানে আমি যাই এটা জানি, শুধু এটার মাঝখানে WIL, উইল, শ্যাল নিয়ে চিন্তা করেন না, শ্যালের ব্যবহার এখন আর নাই, মানে এটা ব্যবহার করে না কেউ, তার মানে শ্যাল নিয়ে চিন্তা করার দরকারই নেই, ব্যবহারই করেন না। আই উইল গো, দেখেন আই গো মানে আমি যাই, কিন্তু আই উইল গো আমি যাব। শুধু উইল মাঝখানে বসাই দিলেও হলো, পিছনে এখানে ইএস এর ঝামেলা করতে হবে না, সবই গো হবে। তাহলে আপনি এখান থেকেই কিন্তু মনে মনে আপনার ব্রেন থেকে পড়তে পারেন। আই ইট আমি খাই, কিন্তু আই উইল ইট আমি খাবো। আই রাইট আমি লিখি, কিন্তু আই উইল রাইট আমি লিখবো। আই থিঙ্ক আমি চিন্তা করি, আই উইল থিঙ্ক মানে আমি চিন্তা করব। আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ প্রস্তুত করি, আই উইল প্রিপেয়ার মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ প্রস্তুত করব। শুধু এই একটা উইল মাঝখানে দিলে ফিউচার হইতেছে, সহজ একটা সিম্পল ওয়ে। এবার মাঝখানেরটা মুখস্থ থাকতে হবে ডিরেক্টলি, থাকলে আপনি পারলেন। সব ছিলাম থাকবে, লয়কার ম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই এইট আমি খেয়েছিলাম, আই রোট আমি লিখেছিলাম, জানতেই হবে ওটা। তাহলে ওখানে আমার কোনো কেরামতি নাই, কেরামতি আপনার, আপনি শিখলেন কিনা, না শিখলে কিচ্ছু করার নাই। তাহলে দেখেন এই 3টা জিনিস আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন, আপনাকে সাথে আর কিছু দিতে হবে না আপাতত। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাব। কত চমৎকারভাবে আপনি এটা বলতে পারতেছেন। সহজ করার জন্য আই গো আমি যাই, আই উইল গো আমি যাব, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বলেন। এখন এটাকে আপনি অন্য ভার্ব দিয়ে ভাবেন যেটা আপনি জানেন। ঠিক আছে, আই স্পিক ইংলিশ, আই উইল স্পিক ইংলিশ, আই স্পোক ইংলিশ। আই যে কোনো কিছু আপনি, আই ডু, আই ডিড বা আই উইল ডু।
এই যে এখানে তিনটা টেন্সকে পরিবর্তন করছি, এখন প্রত্যেকটা বাক্যের মধ্যে সেন্স অলরেডি আপনাদের যা শিখেছি সেটা আপনি সারাদিন যা করেন, সকালে ঘুম থেকে ওঠা শুরু করে আপনার একেবারে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে দেখেন আপনি অলরেডি টেন্স তো শিখছেন, কিন্তু আপনি এখনো বুঝতেছেনই না টেন্স যে পড়া হয়েছে। আপনার দরকার টেন্সের ক্লাস, কারণ আমাদের ব্রেন ওয়াশ করা তো ওইভাবেই। আপনি টেন্সের ক্লাস পড়ে ফেলছেন অলরেডি। এই যে এখানে এটা টেন্স, কিন্তু তিনটা টেন্স দেখেন অলরেডি আপনি পড়ছেন। আই গো টু অফিস অ্যাট 10 o'clock, আই গো টু অফিস পড়ে ফেলছেন, তাহলে আই গো কি এখানে শেখাচ্ছি না আমি প্রেজেন্ট ইনডেফিনিটে? ওই জায়গাতে আপনি পড়ছেন। আপনি আগের প্যাসেজে মাই ফ্যামিলিতে কিন্তু পড়ছেন, এখানে দেখেন কত বাক্য আপনি পড়ে গেছেন না, কিন্তু আপনি তখন খেয়াল করেনই নেই, কারণ খেয়াল করতে কেউ বলেই নাই। ঠিক আছে, এই জন্য আপনি তখন খেয়াল করেননি। তখন যদি একটু খেয়ালও থাকতো আপনার, মানে মনোযোগটা যদি একটু খেয়ালিপনাও আপনি রাখেন, যখন টেন্সের বিষয়টা আসবে আপনার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যারা আজকের ক্লাসে আসেন, বুঝেন আর না বুঝেন, আপনি ভাইবেন না আপনার কিছু যাইতেছে না মাথার ভিতরে, আপনার যাইতেছে মাথায়। আপনি এটা নিশ্চিত থাকেন, আপনার এই ক্লাস যখন আবার আপনি করবেন বা আবার দেখবেন বা আবার আপনি কোনোভাবে এটার সাথে যুক্ত হবেন, দেখবেন যে আপনার কাছে ওই জিনিসটা মনে হবেই হবে। মানুষের ব্রেনে এটা আপসা থেকে যায়, কিন্তু ওইটাকে স্ট্রং করা যায় কখন? যদি এইটার পরেই আপনি খুব ইমিডিয়েটলি গ্যাপ দেন, ইমিডিয়েটলি একটা অ্যাকশনে নামেন, এটার ভিতরে অন্য কিছু না ঢুকে দেয়া, মানে এটার মধ্যে অন্য কিছু এখন আর আনবেন না, এটা তো এটাই চিন্তার ব্যাপার, এটা তো এটাই। আর একটা জিনিস আনলে এখন লস করলেন আপনি। ঠিক আছে, যেটা ই করলো এখানে আমাদের ওই আপু করলো আর কি, তো এটা করা যাবে না, এটা ডিপ ব্যাপার। তাহলে এই তিনটা জিনিস বুঝলাম আমরা, সহজ ব্যাপার। অভ্যাস, বর্তমানের অভ্যাস, অতীতের অভ্যাস, ভবিষ্যতের অভ্যাস। এবার দেখেন পারফেক্টের সেন্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারফেক্ট মানে হলো অতীত কাজ, সোজা কথা। পারফেক্ট মানে হলো সমাপ্ত হওয়া কাজ, যে কাজটা শেষ হয়ে গেছে। ক্লাসটা এখনো চলতেছে, শেষ হয় নাই, তাহলে এটা পারফেক্ট এখনো হয় নাই। ক্লাসটা যখন আমি চলে যাবো এখান থেকে, সাথে সাথে শেষ হয়ে গেছে। ওই ফাঁকে আপনারও অনেক কিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনার জন্য ক্লাস শেষ হয়ে গেছে, আমার জন্য ক্লাস নেওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, ওই সময় জুমের লিংক এক্সপায়ার্ড হয়ে গেছে। ওই সময় আপনার কি স্যারের কথা বলা বন্ধ হয়ে গেছে, মানে এখন তার লেকচার দিতেছে না। আমার মোবাইলের দিকে তাকানো বন্ধ হয়ে গেছে। গেছে কিন্তু অনেক কিছু, শুধুমাত্র যে ক্লাস শেষ হয়ে গেছে তা না, অনেক কিছুই শেষ হয়েছে, এই এক প্রতি মুহূর্তে শেষ হইতেছে। ওইটাই হলো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমরা বুঝতেছি কখন হয়েছে। আই হ্যাভ গন, আমি গিয়েছি। তুমি কি গিয়েছিলে স্যারের বাসায়? ইয়েস স্যার, ইয়েস মা, মম, আই হ্যাভ গন, আমি গিয়েছি। মানে হ্যাঁ, যাওয়ার কাছে কিছুক্ষণ আগে হয়েছে। দেখেন, আমি গিয়েছিলাম বললে এটা বোঝা যায় যে অনেক আগে আপনি কাজটা করছেন। আপনি আমাকে বললেন, ডু ইউ প্রেফার, ডু ইউ ওয়ান্ট টু টেক এ কাপ অফ কফি অর টি? এখন আপনি বললেন, আই টুক আ লং টাইম বিফোর। আমি নিয়েছিলাম, আই টুক মানে আমি নিয়েছিলাম বা খেয়েছিলাম, পান করেছিলাম, আই ড্রাঙ্ক। তখন আমি আপনাকে অফার করবো আবার, মানে হ্যাঁ অবশ্যই, তাহলে এখন তো খেতে পারেন এক কাপ খান। কিন্তু আপনি যখন বলবেন আই হ্যাভ টেকেন, এটার সাথে এই জন্য জাস্ট লাগে, জাস্ট ওয়ার্ডটাই শুধু পারফেক্ট টেন্স হয়। আই জাস্ট হ্যাভ টেকেন মাই, আই জাস্ট হ্যাভ টেকেন আ কাপ অফ কফি। আমি এই মাত্র এক কাপ কফি খাইছি। এই মাত্র বললে তখন যে আমরা বুঝি যে এটা মাত্র হয়েছে, এটা ছাড়াও আসলে বোঝা যায়। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। তাহলে আমি বুঝতেছি মাত্র খাইছে, এখন কি তাকে কফি খাওয়ার কথা বলবো? আমি বলবো না। তাহলে আমি বুঝতেছি কখন খাইছে সে, নির্দিষ্ট সময় এটা, এই জন্য এখানে এটাকে প্রেজেন্ট ধরা হয়। কিন্তু পাস্টের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম। যখন হ্যাবের জায়গায় হ্যাড দিবেন, এটার অর্থ পাস্ট ইনডেফিনিটের মতো হবে, অর্থাৎ এটার অর্থ হবে এই ওয়েন্টের মতো। আমরা যেমন বললাম আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন মানেও আমি গিয়েছিলাম, অর্থাৎ দুইটার অর্থ সেম, কোনো পার্থক্য নাই। এখন কেন এটার পার্থক্য হয়, মানে দুইটা টেন্স হয়, এটা এখন বললে মাথা নষ্ট হয়ে যাবে, এটা বলার দরকার নেই, তা বলে দিই। এটা এই জন্য হয় কারণ আমরা যখন আই হ্যাড গন বলি, তখন একটা জিনিসকে নির্দিষ্ট করে দিই, সেটা হলো কোন কাজের আগে করলাম। আই হ্যাড গন টু মার্কেট বিফোর টেকিং মাই, বিফোর টুক মাই কি ডিনার। আপনি ডিনার করার আগে কি করছিলেন? বাজারে গেছিলেন। ডিনার করার আগে মানে রাতের খাবারের আগে। তাহলে দুইটা কাজের মধ্যে কম্পেয়ার করে হলেও তো আপনাকে একটা জিনিস নির্দিষ্ট করে দেওয়া হলো, এটার কারণে এটা পারফেক্ট। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার, অর্থ কিন্তু এক। আপনার তো স্পোকেনে দরকার ব্যবহার করা, তাই না? শুধু স্পোকেনে দরকার। আপনি এই দুই ভাইকে এক এক ভাই মনে করেন, একটা সৎ ভাই, একটা আপন ভাই। ভাই তো ভাই, তাই না? লাইফ তো একটাই আমাদের, তাই না? ও কোটিপতি, আমার কাছে টাকা নেই 1 টাকাও। মানুষ তো মানুষই, সবারই তো এক শাস্তি, তাই না? এভাবে ভাবেন ভাই, আপনি এটাকে অ্যাপ্লাই করেন বাক্যের ভিতরে, কিন্তু দুইটা বাক্যের ব্যবহার কিন্তু ভিন্ন।
আপনি আই ওয়েন্ট বললে যদি প্রশ্ন করা হয় আপনি কি গিয়েছিলেন, তাহলে ডিড দিয়ে বলতে হবে ডিড ইউ গো টু। আর যদি হ্যাড দিয়ে বলেন হ্যাড আগে বলবেন, হ্যাড ইউ গন টু। দুইটাই একই কথা। এই সেন্সটাকে মাথায় রাখতে হলে সব সময় এই হেল্পিং ভার্বগুলো জানতে হবে। এখন আসেন পরেরটায়। মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফ্রম হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি এগুলোকে আমরা ফর্ম হিসেবে ধরি তাহলে হ্যাভ বেস ফ্রম। হি হলেও সি হলো, যেমন হি এর ক্ষেত্রে দেখেন এখানে হ্যাজ হয়েছে, হি হ্যাজ গন, সে গিয়েছে। কিন্তু হি এখানে ফিউচারে ব্যবহার করলে হি উইলের পরে হ্যাজ আর হবে না, কারণ হ্যাজ হলো প্রেজেন্ট ফ্রম, ওই উপরে। হি উইল হ্যাভ গন, সে গিয়েও থাকবে এমনও হয়। ওকে, গেল এটা। এবার দেখেন কন্টিনিউয়াস সেন্স। পৃথিবীতে এই বাক্য আমার মনে হয় মানে সবচাইতে সহজ একটা জিনিস। এই মুহূর্তে আমরা সবাই ক্লাস করতেছি, সরি শিখাচ্ছি। বর্তমানে তেছি, অতীতকালে তেছিলাম, আর ভবিষ্যৎকালে বউ হবে, থাকবো। হ্যাঁ, করতে তে বউ হবে। তাহলে দেখেন, আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, দে আর গোয়িং। আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, সে যাচ্ছে, আমরা যাচ্ছি, তোমরা যাচ্ছ, তারা যাচ্ছে, যাচ্ছে কিন্তু গিয়েছে না, যায় না, যাচ্ছে, চলছে। এই চলমান বাক্য প্রমাণ করার জন্য আপনাকে লাইসেন্স হিসেবে দেখাতে হবে বি ভার্ব। বি, ই, টু বি। বি মানে হওয়া, এই বি ভার্ব লাগবে। বি ভার্ব টোটাল 8টা ওয়ার্ড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। 8টা ওয়ার্ড কেন জানেন? এই জন্য 8টা ওয়ার্ড। আপনি এখানে দের জন্য আর দিচ্ছেন, দেখেন আর ইজ দিতে হবে, ইজ দিলে হবে না। একটা ওয়ার্ড গেল, একটা ওয়ার্ড। একই তো টেন্স। আপনি হিয়ের জন্য ইজ দিচ্ছেন, আরেকটা ওয়ার্ড, দুইটা গেল। অলরেডি দুইটা ভার্ব আপনার এখানে লাগতেছে, সিঙ্গুলার প্লুরালের জন্য কিন্তু। আবার আয়ের জন্য এম দিচ্ছেন। তাহলে একটা টেন্সকে প্রকাশ করতে হলে এই হেল্পিং ভার্বের মধ্যে 3 রকম জিনিস লাগতেছে, মানে 3জনকে লাগতেছে তাদের গ্রুপ থেকে। কিন্তু যখন এখানে হেল্পিং ভার্ব ছিল না তখন লাগে নাই। এই জিনিসটাকে ভ্যারাইটি করার জন্য একটা জিনিসই এনাফ ছিল, সেটা হলো এস বা ইএস বা আইএএস। যেমন আমরা উই এর সাথেও গো লিখছি, দের সাথেও গো লিখতে পারছি, ইউর সাথেও গো লিখতে পারছি, আয়ের সাথেও গো লিখতে পারছি। দেখছেন এখানে কেন ভ্যারাইটি লাগতেছে না? কারণ ওরা হেল্পিং ভার্ব না, ওরা অ্যাকশন বোঝাইতেছে। ওদের সিঙ্গুলার প্লুরাল করার জন্য ওদেরকে ডিরেক্টলি পরিবর্তন করার কোনো ওয়ে নাই, কিন্তু হেল্পিং ভার্বের আছে। কারণ হেল্পিং ভার্বের এই পাওয়ার নাই। তাকে আরেকজনের কাছ থেকে মিলায় মিলায় আপনাকে টাকা দিতে হবে, 10 টাকা, 4 টাকা, 2 টাকা, 5 টাকা। এই জন্য এই যে 3টা ভ্যারাইটি লাগতেছে, দেখেন 3টা ওয়ার্ড। এই জন্য এখানে সংখ্যা বেড়ে গেছে অলরেডি 3টা। পাস্ট টেন্সে বাড়বে আরো 2টা, ওয়াজ এবং ওয়ার, সিঙ্গুলার প্লুরালের জন্য। তাহলে কয়টা হইলো? 3টার 2টা 5টা হইলো। আপনি তো এখানে বি এর সাথে বিস লিখতে পারবেন না, বিং লিখে, তাইলে হবে না তো। 5টা হয়ে গেছে, বাকি যে টেন্সগুলো আছে ওগুলোতে লাগবে ওগুলা। এই যে তার মধ্যে একটা ব্যবহার এখানে হয়ে গেছে বি। তাহলে এখানে 3টা, 2টা 5টা, আর এখানে একটা 6টা হয়েছে। আর বাকি থাকে কয়টা? 2টা না? 2টার মধ্যে একটা হলো পাস্ট পার্টিসিপল বিন, আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল BEING, বিং। এই বি ভার্ব না জেনে আপনি ইংলিশ পড়া ছেড়ে দেন, আপনার দ্বারা হবে না। বি ভার্ব না জেনে হবে না। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, ইলম্যানুরকে করি, ওকে আরও বেশি অ্যাক্টিভ করে দিই। আমি একজন ধরেন যে স্টুডেন্টই হোক। ইলম্যানুর শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, আমি একজন স্টুডেন্ট, ইংরেজি কি? আই এম আ স্টুডেন্ট। আমার বাবা একজন ডাক্তার। মাই ফাদার ইজ এ ডক্টর। আচ্ছা, আমার বাবা একজন ডাক্তার হচ্ছে, ইংরেজি কি হবে? জি স্যার, আরেকবার বলেন। আমার বাবা একজন ডাক্তার, কি বলছেন? মাই ফাদার ইজ এ ডক্টর। আমি এখন আমার বাবা ইয়েস। একজন ডাক্তারকে যদি বলি আমার বাবা একজন ডাক্তার হচ্ছেন, কি হবে মাই ইংরেজি? ফাদার উইল বি এ ডক্টর। দেখেন ফেল মারছে কিন্তু ইলমানুর। আচ্ছা, এখান থেকে আর কে পারবেন? এখান থেকে না, আমি ধরি দেখি কয়েকজন পারে। এখান থেকে আমি ধরি যে আহ, মেহরাব। মহসিন মেহরাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মহসিন ভাই, এ- এতক্ষণ লাগে এখন খুলতে মাইক্রোফোন। আর আমি যখন মাইক্রোফোন খুলে রাখি, মানে খুলতে না করি, তখন আপনারা সব খুলে বসে আছেন। কথা বলে না কেন মহসিন ভাই? বলার না রাস্তা নাই, নাম ডাকছি না, কথা বলতে হবে, নইলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? এখন সে অজুহাত দেখাবে, দেখছেন অবস্থা। মহসিন ভাই শোনে নাই না, মহসিন ভাই শাস্তি আছে, এক পায়ে দাঁড়ায় থাকেন। তো রাজীব ইসলাম শুনতে পাচ্ছেন? Yes, sir, I can hear. আই ক্যান হিয়ার ইউ, ওকে। তো বলেন তো, আচ্ছা, আমি একজন ছাত্র, ইংরেজি কি? Sorry, sir.
আমি হই একজন ছাত্র ইংরেজি কি? I'm a student. আচ্ছা, আমি একজন ছাত্র হচ্ছে, ইংরেজি কি হবে? Uh, I was a student. বাহ 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 বাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আপনি 10-20 পাইছেন। আই ওয়াজ স্টুডেন্ট। দেখেন, দুইজনকে দুইটা জিজ্ঞেস করছি, দেখেন কই আছি আমরা তাহলে দুনিয়াদারিতে বলেন। হ্যাঁ, আমার একটা পোস্ট আছে দেখেন, জানে ফুলটি ফুটিয়ে ফুটিয়েও ফুটিল না, পরে নেই পোস্টটা ভাইরাল তো না? হ্যাঁ, ব্লম ব্লম ইজ নট স্যার ব্লম। ফার্স্টে একটুখানি টাইম দিতে হবে, না হলে তো একটু না না, সিম্পল তো এই করতে জন্য হয়। আমি বলতেছি, এটা এই জন্যই তো আমি বলতেছি, আমি তো জানি এই ঘটনা ঘটবে, আমি তো জানতামই তো হবে ভুল। অনেকে আবার আছে পারবেন এখানে, আই এম বিইং আ টিচার হবে। ঠিক আছে, আমি একজন শিক্ষক হচ্ছি, পারফেক্ট হলে হবে। এটা হলো কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করছি। আপনি আই এম গোয়িং আমি যাচ্ছি পারতেছেন, আই গো আমি যাই, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ইট আমি খাই, আই এম ইটিং আমি খাচ্ছি, ছয় ছয় রসিকারই তো। তাহলে আই এম টিচার আমি শিক্ষক, আই এম বিইং আ টিচার আমি শিক্ষক হচ্ছি, হচ্ছি কেন বলতে পারবেন না আপনি? পারবেন না কেন? আপনি মুখস্থ করলে তো পারবেনই না, এটা শেখাবো না। এটা শুধু এই ভ্যারাইটি না, অনেক ব্যবহার আছে, অনেক অনেক অনেক। অর্থাৎ একটু সতর্ক হইতে হবে। আপনি ভাবতেছেন স্যার এখানে আই গো পড়াইতেছে, এগুলো তো পারি, তাই না? খুব ইজি, তাই একবারে ইজি অ্যান্ড সিম্পল। কিন্তু কত কিছু যে ভিতরে আছে ওইটা বোঝানোর জন্য এই ব্যাপারটাকে একেবারে স্বচ্ছভাবে আপনাকে মাথার মধ্যে দিতে হবে। আমার পড়ানোর মেথড শুধু একটাই একটাই, গোপন রহস্য বলে দিই। সেটা হলো আপনারে আমি বুঝতে এমনভাবে দেবো, যেমন আমি ছাত্র, আমি আমার নিজের ছাত্র। ছোটবেলা থেকে যা যা ফেস করছি ক্লাসের ভিতরে, যেই সমস্যা আমার নিজের হয়েছে, ঠিক সেই সমস্যা ফেস করে, মানে সেই সমস্যার উপরে থিঙ্ক করে আমি ক্লাস নেই। ইনস্ট্যান্টলি ক্লাস নেব, যে কোনো একটা ওয়ার্ড থেকে, কোনো কিছু না দেখায়। ঠিক আছে? তো এই যে থটটা আছে না, এটা তাহলে আপনারও তো একই সমস্যা, তাই না? এই ফাঁকে আমার ওই অভিজ্ঞতা হয়েছে, দুইটা মিলে একটা অবস্থা। আপনাদের তো এটা বুঝতে বাকি নাই আমি কতটা আন্তরিকতা নিয়ে শেখাইতেছি। এরপর আর কি বলবো বলেন? তো এটা ধরতে পারলে আপনি হয়ে গেছে। এই আন্তরিকতা আপনি যদি পান কারো কাছে, আমি তার কাছে পড়বো। এই আন্তরিকতা আমার শিখতে হবে। সোজা কথা। আমার চাইতে বেশি আন্তরিক আমার সাথে যে কাজ করে, সাহিদ ভাই, যে আরেকজন কমেন্ট করে না, ওনার ইংরেজি শিখাইতে পারলাম না, আপনারা ধরে মেরা একটু শিখাই দেন। ওনার ইংরেজি শিখাইতে পারলে পুরো দুনিয়া ধরে দিতে পারতাম। বিশ্বস্ত কিন্তু ইংরেজি শিখবে না, মানে এদিকে একটু খামখেয়ালি করে, বুঝছেন? তো যাই হোক, দেখেন এখানে আই এম গোয়িং যাচ্ছি, চলমান বাক্য। এম এর জায়গায় ওয়াজ দিলে এটা পাস্ট হয়ে যাবে, যে ভুল বলছেন, ভুল বলছেন। ওয়াজ এবং ওয়ার পাস্টের জন্য আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম হবে, যাচ্ছিলাম। কিন্তু উইল বি গোয়িং এটা হবে যেতে থাকবো, মানে চলতে থাকবে। এই তেসির সূত্র এটা, অর্থাৎ চলমান একটা বাক্য। আপনি পৃথিবীর যে কোনো চলমান বাক্য এখন বলতে পারবেন। আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা। আমি ঢাকা থেকে ফিরছি, আই এম কামিং ব্যাক ফ্রম ঢাকা। তারপরে আপনি খাচ্ছেন, আই এম ইটিং রাইস, আই এম ইটিং মাই ডিনার, আই এম টেকিং মাই ডিনার, আই এম ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। 10টা ভার্ব নেন, অ্যাপ্লাই করেন, অটো পাইলট থেরাপির প্রসেস, জাস্ট গত ক্লাসে যেটা পড়াইছি। আই গো, আই রিড আমরা পড়ছি না, এখন পড়ে না আই এম ইটিং, আই এম গোয়িং, এটা সেকেন্ড ক্লাসও আছে। ঠিক আছে, কিন্তু এগুলো বেশি দিলে আপনার ক্ষতি, এটা প্র্যাকটিস ক্লাস। দেখেন তাহলে তিনোটা সেন্সে এই টু বি ভার্বগুলাই এখানে, মানে এই কি কারিগর কারিগর মানে ওরে ছাড়া হবে না। আমি একটা বাক্য বলি, বলেন আমি পছন্দ করি ইংরেজি কি? আমি ক্রিকেট পছন্দ করি। I like cricket. তাইলে আই লাইক ক্রিকেট। ওকে, ভেরি গুড। আমি তোমাকে পছন্দ করি ইংরেজি ক্রিকেট। কি? আমাকে পছন্দ করতে হবে না ভাই, I like তারপরে বলে ফেলেন। I like you. লাইক ইউ, লাইক আর ইউকে বলতে হয় আই লাইক লাইক ইউ। ইউ। লাই দিয়ে কি কিউ, like হ্যাঁ লাই, তারপরে কিউ। ইয়েস, ভেরি গুড। এই তো এরকম জোরে বলতে হবে। এরকম এখানে এখানে একজন পাগলা পাইতাম, পাগলা মানে ধরেন যে যার কথা বলার খুব ইচ্ছা, জোরে জোরে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন লাইক ইউ বলছেন, তাহলে ইউ তো নাউন প্রোনাউন, ক্রিকেট তো নাউন, তাই না? লাইকের পরে যেটা দিতেছেন নাউন প্রোনাউন দিতেছেন, তাই না? আচ্ছা, আপনি ক্রিকেট পছন্দ করেন, ঠিক আছে, আপনি ক্রিকেট খেলতে পছন্দ করেন, ইংরেজি কি? হুম হুম I হুম। like cricket. I আই like to লাইক play I প্লেইং like cricket. ক্রিকেট। I আই like লাইক to play cricket. cricket. প্লেইং ক্রিকেট। আচ্ছা, আপনি যদি ক্রিকেট বাদ, আমি যদি বলি আই লাইক প্লেইং ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আচ্ছা, প্লের সাথে আইনজিজি, সেটা কি কন্টিনিউয়াস হয়ে গেছে? না, কন্টিনিউয়াস হয় নাই গো। এই এই প্লেইং এখন আর কন্টিনিউয়াস হয় নাই। আরেকটা বাক্য বলি। আচ্ছা, আমি খেলতে পছন্দ করি, আমি কি এটা বলতে পারবো না? হুম, বলতে পারবো? I বললে like অর্থ to হবে play কিনা, অর্থ cricket. হবে কিনা বলেন, অর্থ হবে কিনা? হবে না, যাবে না। আপনি খেলার নাম দিলেন না, এটা তো আপনার আমার সমস্যা, আপনার সমস্যা না, খেলাটাই আপনার কাছে ভালো লাগে। আমি খেলতে পছন্দ করি, সেটা যে কোনো গেম হোক। তাহলে আমি খেলতে আই পছন্দ লাইক করি, তয় কার্তি আছে না, ত
তয়কারিতে। এই তয়কারিতে দুইভাবে লেখা যায়, একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে অথবা টু দিয়ে, ভার্বের বেস ফর্ম দিয়ে। যেমন টু প্লে খেলতে, অথবা প্লেইং খেলতে, I তয়কারতে। like to playing. যেমন আপনি যদি বলেন উম, আমি আমি যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো বলবেন না, টু গো মানে কি যেতে না, তয়কাতে। আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু কি বলবেন, লার্ন বলবেন না। এই লার্ন। জায়গাতে আপনার টু লার্ন যেমন ভার্ব না। আমরা যদি বলি আই লাইক প্লেয়িং ক্রিকেট বা আই লাইক প্লেয়িং, এই প্লেয়িং এর ভার্ব নাই। কেন নাই? তার আগে এই টু বি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ ওয়ার নাই। তাহলে এই প্লেয়িং কি এখানে নাউনের কাজ করতেছে, শুধুমাত্র কেন এই টু বি ভার্ব না থাকার কারণে। অর্থাৎ বাক্যের ভিতরে এরকম অনেক ঘটনা ঘটে যাবে, হ্যাঁ, যেগুলো আপনি শুধুমাত্র আমার কথা ধরলে আর ভুল হবে না। বি ভার্ব ছাড়া কোনো বাক্য কন্টিনিউয়াস হবে না, এই ফিউচারেও না। এই বিটাই হলো বি ভার্ব, এরপর আইনজি দিবেন, তাহলে হবে। এটা আমরা টেন্সের ক্লাসে শিখবো। তাহলে দেখেন, হেল্পিং ভার্ব গুরুত্বপূর্ণ। আরও কিছু ব্যাপার, মাঝে মধ্যে আমরা দুইটা ভার্ব একসাথে ব্যবহার করি, যদিও এটা ব্যবহার কম। আই গো মানেও আমি যাই, আই ডু গো মানেই আমি যাই, একই কথা। কিন্তু আই ডু গো মানে হলো আমি যাই, মানে এটা মিস হয় না কোনোদিন, এটা বোঝায়। এটাকে বলা হয় ইমপ্যাথেটিক মোড। ঠিক আছে, এরকম বাক্য খুব কম হয়, কিন্তু হয় কিন্তু। যেমনটা আমরা ক্যানের ক্ষেত্রে ব্যবহার করি না, আই ক্যান গো, আমি যেতে পারি। আপনি জানেন এটা প্রেজেন্ট টেন্স, আপনার জানা আছে? আচ্ছা, আই উইল গো যদি ফিউচার হয়, উইল আর ক্যান কুড এগুলো তো মোডাল ভার্ব, তাহলে আই ক্যান গো তো ফিউচারই হওয়ার কথা, তাই না? ফিউচারই আবার প্রেজেন্টও, দেখেন কত রকমের কাহিনী। তো যাই হোক, এখানে ইমপ্যাথেটিক মুডটা আমি ছেড়ে দিলাম আপনারে। বাকিটা আসি, বাকি জার্নি খুব সহজ, অলরেডি টেন্স শেষ হয়ে গেছে জানেন। এখন দেখেন ক্ল্যারিটি। পারফেক্ট শিখছি হ্যাভ লাগছে, কন্টিনিউয়াস শিখছি অ্যামিজার লাগছে, টু বি ভার্ব লাগছে। তারপরে আর কোনো দুইটা ভার্ব লাগে নাই। এখন ডু ডাজের ব্যাপারটা তো আছে, তাই না? ডু ডাজ এখানে দেখলাম এক রকমের ব্যবহার, ডুকে ব্যবহার করা হচ্ছে, তাই না? আবার নেগেটিভ বাক্যগুলোতে ডুকে ব্যবহার করা হয় যখন আমরা নেগেটিভ বাক্য করব। বাকি থাকলো এগুলার কম্বিনেশনের ব্যবহার। আমরা যখন বলবো আই এম গোয়িং, আমি যাচ্ছি, যখন আমরা বলবো আই হ্যাভ বিন গোয়িং, তখন এর অর্থ আমি যাচ্ছি, একই অর্থ, কারণ দুইটার মধ্যেই কন্টিনিউয়াস আছে। বা প্রেজেন্ট ইনডেফিনাইটের পরেরটা কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস কি পড়েন নাই ছোটবেলা থেকে? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝেন তো নাকি? বোঝেন না? তো Yes, প্রত্যেকটার sir. যে আবার 4টা পার্ট আছে, এটা জানেন না? Yes, sir. আচ্ছা, জানি। প্রথমটা Yes, কি? sir. প্রথমটা কি? Present. প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। পরেরটা কি বলেন? প্রেজেন্ট। Present continuous. পরেরটা কি? Present perfect Perfect. প্রেজেন্ট পারফেক্ট। পরেরটা কি? পারফেক্ট Perfect কন্টিনিউয়াস। continuous. Present আচ্ছা, এই perfect পারফেক্ট continuous. কন্টিনিউয়াসে নতুন কোনো শব্দ আছে? নতুন কোনো শব্দ আছে নাকি আগের গুলাই? আগের গুলা না? আগের গুলা, আগের গুলা। তাহলে এখানে নতুন কিছু ঘটবেই না। ঠিক আছে, মানে আমি বলতে যাচ্ছি কন্টিনিউয়াস তো আগে 2 নম্বরে বললেন, তাই না? পারফেক্টটাও কি বলছেন? 3 নম্বরে বলছেন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস নতুন কিছু নাই, তাই অর্থের তাহলে নতুন কেমনে হবে? অর্থাৎ এটার অর্থ আর কন্টিনিউয়াসের অর্থ এক। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে অর্থ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই অর্থ। পাস্ট কন্টিনিউয়াস যে অর্থ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই অর্থ। ফিউচার কন্টিনিউয়াস যে অর্থ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই অর্থ। এই এখানে টেন্স অলরেডি কমে গেছে 3টা। তারপরে আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নাই, মানে আপনি ফিউচারের মধ্যে দুইটা টেন্সের ব্যবহারই নাই, কোনো রকমের ব্যবহার তেমন একটা হয় না। তাহলে 3টার 2টা 5টা কমে গেল। 12টা টেন্স থেকে 5টা কমে গেছে, আছে কয়টা? 8টা। আরেকটা টেন্স বাদ দেওয়া যায়, আপনার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে বাদ দেওয়া যায়। তাহলে এই যে বাকি থাকলো আর 7টা টেন্স, এই 7টা টেন্সই ভালো করে পড়তে হয়। তার মধ্যে পারফেক্ট কঠিন, তা যেটা শিখে বলছি, বাকিগুলো সহজ। আই হ্যাভ বিন গোয়িং মানে আমি যাচ্ছি, ইউ হ্যাভ বিন গোয়িং তুমি যাচ্ছ, হি হ্যাজ বিন গোয়িং সে যাচ্ছে। এভাবে যাচ্ছে সে। বর্তমান কেন বলছি? কারণ এটা বর্তমানের কন্টিনিউয়াস। পাস্ট বললে যে শুধু হ্যাভের জায়গায় হ্যাঁ, এটা সব ঠিক থাকবে, তখন বলতে হবে সে যাচ্ছিল, যাচ্ছে, যাচ্ছিল। তাহলে আই হ্যাড বিন গোয়িং আমি যাচ্ছিলাম, আমি গিয়েছিলাম না, যাচ্ছিলাম। জ উইল বি গোয়িং আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো। এখন আপনারা বলতে পারেন স্যার এটা যে চলমান বাক্য বলতেছেন, তাহলে এখানে আইনজি যুক্ত ভার্বের আগে টু বি ভার্ব কোথায়? দেখাই দিই, এটা টু বি ভার্ব। কোনটা? বিন। বিনটা কি ভার্ব? টু বি ভার্ব না?
এটা টু বি ভার্ব। এই যে ভার্বের পর আইনজি হয়েছে, হয়েছে, নিয়ম মিলে গেছে। বিন প্লাস গোয়িং মিলে গেছে, বিন বি প্লাস গোয়িং মিলে গেছে, অর্থাৎ বি লাগতেছেই, অর্থ সেম। তাহলে পড়ার সময় এমনি পড়েন। বলেন তো আমি খাচ্ছি ইংরেজি কি? I eat. আমি I খাই am মানে আই eating. ইট। I am eat eating. rice. I am আই এম eating. ইটিং। আবার বলেন আমি লিখছি, I I am am writing. আমি পড়ছি, I am writing. I am reading. I am reading. আচ্ছা আমি খেলছি, I am playing. playing. I am playing. আমি যাচ্ছি তাহলে কি? I am going. I am going. এখন পারফেক্ট বলেন আই হ্যাভ বিন গোয়িং মানেও আমি যাচ্ছি। আমি আপনাকে এক সহজ কথা বলে দিই ভাই, আপনার এটা মানেন আর না মানেন ভাই, এটা 100% সত্যি কথা, এটা বিশ্বাস করেন রে ভাই, আপনার হাতে পায়ে ধরি আপনি বিশ্বাস করেন। সেটা হলো কি, আপনি আমার যে ক্লাসগুলো হয় আমি প্রত্যেকটা ক্লাসে এখানে প্র্যাকটিসের মেথড আমি দিয়ে দেবো, প্রত্যেকটা ক্লাসে দিব। আপনি জাস্ট ওই একটা জিনিস রিপিট করেন কয়েকবার, বারবার বারবার মনে মনে করেন, হাঁটতে হাঁটতে করেন, গাড়ি চালাতে চালাতে করেন, যেমন ইচ্ছে করেন, এই রিপিটটা করেন। এই রিপিটটা না করাটাই হলো কি আপনি এখনো হইতেছে না। আপনি জানেন, আপনি পারেন, রুলস সব মুখস্থ আপনার, আমি জানি। আপনি জাস্ট একটা জিনিস আবার নতুন করে শিখছেন, এটা পারতেন, তাও তাও আবার নতুন করে শিখছেন আজকে ধরেন, এটাকে এখন বারবার পড়ার চেষ্টা করেন বিভিন্ন কিছু দিয়া, এটা যেভাবেই হোক। আমার মেথড না বাদ দেও করেন আপনি, সমস্যা নাই, কিন্তু বিভিন্নভাবে একই জিনিস বারবার রিপিট করেন। এই রিপিটেশনটাই আপনাকে মাথার ভেতর থেকে এটাকে সরাতে দিবেন, আর সরবেই না আপনার, যাবেই না। বেহায়া যেটা বলে আর কি, হ্যাঁ, একটা জিনিস, একটা খারাপ জিনিস যদি বারবার ওই কাজটা হইতে থাকে, একটা সময় এতটাই বিরক্ত হই আমরা যে এইটা সরাইতে পারবোই না, চেষ্টা তোর কম করলাম না। বিষয়টা হলো ওই রকমের, মাথা থেকে যাইতে যাইতে এমন অবস্থা হইব এটা যাবেই না মাথা থেকে। এটাই সূত্র। এবং এটার জন্য আপনি ভাইবেন না অনেক সময় লাগবে, আসলে আপনি শুরুই করেন নাই, সময় তো নষ্ট হইতেছে এখনো, তার চেয়ে বরং শুরু করি, সময় একটু লাগুক, এটা বেটার না? মানে আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য এখনো গাড়িতেই উঠেন নাই, অথবা আচ্ছা ধরেন গাড়িতেই উঠেন নাই, এই গাড়িতে উঠেন না, এটার চাইতে বরং যে লক্কর চক্কর একটা আস্তে আস্তে চলতেছে এটা তো উঠবো, এটা ভালো না? হাজার গুণে ভালো ভাই। ওই গতি তো আপনি নিজেরটা নিজেই দিবেন। এটা শুরু করাটাই হলো কঠিন। আমি শুরু করাই দিছি না কয়েকজনের, যাদের নাম ডাকি, আপনি মনে রাখেন যে আমি যদি এখন নাও থাকি, এই ওনারা আর থামতেছে না। এটা মানেন আর না মানেন, আমার ক্লাস শেষে তারা জিজ্ঞেস করেন গোপনে, তার জীবনে ক্ল্যারিটি ঘটে গেছে তার প্রশংসা করার কারণে, এই জন্য বারবার ডাকতেছি তাকে, কারণ পরবর্তীতে তাকে অফ যাইব, মানে তারা করে দিছি তো রেডি, আরেকজনটা ধরবো আমি। আমার প্রত্যেকটা ক্লাসে খেয়াল থাকে যে কে কি করতেছে, মানে যতটুকু পারা যায় ভাই। তাহলে আমি আমার টেকনিকের সব দিতেছি আপনাকে, তাই না? আপনি যদি এটা ধরতে ব্যর্থ হন ভাই, আমার কি করার আছে বলেন? বিষয়টা হলো এইটা, কিচ্ছু পড়ানো লাগে না ইংলিশে, আপনার খালি একটু মুখস্থ কয়েকটা শব্দার্থ, এরপরে বাকি সব ইতিহাস, বাকি সব ভক্কর চক্কর, কিচ্ছু লাগে না, কোনো বই লাগে না, শুধুমাত্র বলতে হয়। এটা কেন বিশ্বাস করেন না আপনারা? চিল্লাই চিল্লাই বললো এটা মানবেন না আপনারা। আপনারা হ্যাঁ, মুখে মুখে বলাই দিবে আমাদের ইতিহাস, আমরা যদি এখন মুখে মুখে বলাই দিয়ে টাকা কোর্সের ফি 5,000 করে দিই, তাইলে ভাববেন যে এই জায়গায় বেশি ভালো পড়া হইব। বিশ্বাস করেন, আপনি এটাই ভাববেন। ঠিক আছে, কম জাতক হইব কম, যদি কোর্সের ফি এখন 500 করি, তাহলে ভাববেন ধুর এখানে কি আর পড়াবে। এখন ভাই আমরা আসলে এটা ধাক্কা খাইতে খাইতে আমরা আসলে এইরকম হয়ে গেছি, আমাদেরও দোষ নাই, আপনাদেরও দোষ নাই, আমাদেরও দোষ নাই, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে এটা কেন দিতেছি জানেন? আমার তো মার্কেট পলিসি এটা, আমি আপনারা ক্লাস দিয়ে মুগ্ধ করব, কি বলেন না বলেন? আসবেন আমার কাছে, অন্য জনের কাছে 1000 জন যাবে, আমার কাছে 10 জন 20 জন হলেও তো আসবে, আমার 20 জনের মধ্যে 15 জন টিকতে হবে, ঠিক আছে? তার ওই 1000 জনের মধ্যে হয়তো বা 900 জন বাদ চলে যাবে, লাভ কি হলো? আমার তো থিওরি এটা, তাই না? এটার মধ্যে আমি আনন্দ খুঁজে নিতেছি, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি ছোট ছোট আনন্দকে ফিল করেন। আজকে যদি এই যে একটু পার্সেন্ট রিডিং ফিল করেন, নিজের এই আনন্দ নেন যে আজকে সবার সামনে বলতে পারছি খুব সুন্দরভাবে, স্যার প্রশংসা করছে, একটু আনন্দে থাকেন, ফুর্তিতে থাকেন, মনে মনে নাচতে থাকেন, ঠিক আছে? এটা কেউ যদি বুঝেও কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এটা ফিল করে তো দেখেন, এখানে হ্যাভ হ্যাড এগুলি ক্ল্যারিটি ঘটাইছে, সব জায়গায় ক্ল্যারিটি আছে। এরপরে মোডাল ভার্বের ক্ষেত্রে এগুলা কন্ডিশনাল সেন্টেন্স, টেন্সের বহির্ভূত একটা ব্যাপার, এক এক সময় এক এক রকম হয়, ঠিক আছে? এটা এক এক ক্ষেত্রে এক এক রকম। যেমন আমি বললাম আই, মানে আমি আই উড গো, আমি যেতেও পারি, আবার যেতেও পারতামও বলা যায়।
আই উড হ্যাভ গন, আমি যেতেও পারতাম, এমন হয়। যেমন এখানে আছে দেখেন, আই উড গো, আমি যেতাম, আগে যাইতেন। আই উড হ্যাভ গন, আমি যেতাম, একই কথা। আবার আমি যদি বলি উড আই খাম স্যার, উড আই খাম মানে হলো আমি কি আসতে পারি স্যার, তখন আবার বর্তমান হয়ে গেছে, এরকম। মানে এগুলোর অর্থ আসলে একটু ভ্যারাইটি হয়, আপনি এখানে অর্থ এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। শুধু একটা জিনিস মনে রাখেন, উড থাকলে পোলাইট হবে, এবং এখানে একটা সম্ভাবনার একটা মানে মানে সম্ভাবনার একটা ছোঁয়া পাওয়া যাবে আর কি। এই ধরনের বাক্যগুলোই হলো ইমপ্যাথেটিক, ওই মুড আর কি, সাবজেক্টিভ মুডটা আছে না ওইটা। কিছু কিছু বাক্য এরকম হয়। তো এরকম উডের জায়গায় যদি শুড দেই, আই শুড গো, আমি আমার যাওয়া উচিত, আই ক্যান গো, আমি যেতে পারি, আই কুড গো, আমি যেতে পারতাম, আই মেই গো, আমি হয়তো যাব, আই উইল গো, আমি যাব। তারপর আর কি আছে, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তারপর কি, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। তারপরে ধরেন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আবার এগুলোতে উড হ্যাভ হয়। আমি দেখেন শুধুমাত্র মোডাল ভার্ব চেঞ্জ করছি, আর অর্থগুলো বুঝে বুঝে বলে দিছি। একটা জিনিস শিখলে এই এতগুলো জিনিস হইতেছে, এটা বুঝবেন কয়দিন পরে। এরপরে দেখেন এটার মধ্যে আবার কন্টিনিউয়াস হয়, এই যে আপনি যেমন পারলেন না, আই এম আর টিচার, এটার তো কন্টিনিউয়াস আছে, যেমন এটারও আছে। সেটা কেমনে, বি ভার্ব ছাড়া কিন্তু হবে না, আবারও বলে দিই, হবে না। আই উড, উডের পরে বিটা কেন দিছি, ওই যে কন্টিনিউয়াসের শর্ত ঠিক রাখার জন্য। মানে যত কিছুই করেন না কেন, মানে আমার মানে বেলা শেষে আমাকে জিতাইতেই হবে, ঠিক আছে। এই বি হলো টু বি ভার্ব, তারপরে গোয়িং, তাহলে টু বি ভার্ব প্লাস আইএনজি, মানে কন্টিনিউয়াসের শর্ত ঠিক আছে। তাহলে অমন ভাবেই বাক্যটা বলেন, আমি যেতে থাকতাম, এরকম একটা বাক্য বলতে হবে, ঠিক আছে। তবে এই ধরনের বাক্য এই জন্যই ব্যবহার কম হয়, আমরা বাংলা এইভাবে বলি না তেমন একটা, এটাও বলি না। তারপর জেনে রাখা ভালো। ইম্পারেটিভ বোর্ড হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। রিড অ্যাটেন্টিভলি, রাইট অ্যাটেন্টিভলি, স্পিক রেগুলারলি, প্র্যাকটিস রেগুলারলি, এই যে ভার্ব দিয়ে বাক্য শুরু করছে, এগুলো ইম্পারেটিভ বোর্ড। যখন সাবজেক্ট বাক্যে থাকে না, আসলে সাবজেক্ট এই জন্য থাকে না কারণ সাবজেক্ট দিতে হয় না, আমরা বুঝে নেই। আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি প্র্যাকটিস রেগুলারলি, সাবজেক্ট তো বলি নেই, সাবজেক্ট কে বলেন তো, বলতে পারবেন? ইউ ইউ সাবজেক্ট। Practice. শুধু ইউ দিলে হবে না, এটার সাথে একটা মোডাল ভার্ব দিতে হবে। ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি, এখন বাক্য অ্যাফার্মেটিভ হয়ে গেছে, অ্যাফার্মেটিভ হয়ে গেছে। অর্থাৎ আপনি ইম্পারেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভে কনভার্ট করবেন। আমাদেরকে পরীক্ষার খাতায় রুলস শিখেছে না, ইম্পারেটিভকে অ্যাফার্মেটিভ করতে হলে প্রথমে ইউ, সাবজেক্ট ইউ প্লাস ক্যান, কুড, শ্যাল, শুড, মাইট, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই যে প্লাস 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 দিয়ে কি জানি প্লাস প্লাস করলো, ভাই এগুলা এখন মনে আছে? বলে মনে আছে? মনে নাই। আচ্ছা, এবার এবার আমি সূত্র বলি, আপনি মাথায় রাখেন, লিখতে হবে না। ভার্ব দিয়ে বাক্য শুরু হইলেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। বা যদি ভার্বটা প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্টে, পাস্টে হলে past। Var. এখন এই জিনিসটা আপনি কিভাবে স্বাভাবিকভাবে সাবজেক্ট ইনক্লুড করবেন, এই রকম পৃথিবীর সকল বাক্যের সাবজেক্ট একটাই, ইউ। এরপরে যেই কোনো মোডাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট দেন, যুক্তিযুক্ত, তাহলেই হয়ে গেল। কারণ যখন আমি এই কথাটা বলি তখন তাকে আমি আদেশ করি বা অনুরোধ করি। যেমন আপনাকে বললাম প্লিজ প্র্যাকটিস রেগুলারলি, তাহলে আমি আপনাকে বলছি যে প্লিজ আপনারা দয়া করে চর্চা করেন। আপনারা মানে তুমি, তুমি মানে ইউ, তার মানে ইউ শুড বললো তো একই কথা, ইউ কুড, ইউ ক্যান, যেটাই বলতেছে হইতেছে। অর্থাৎ একটা মোডাল ভার্ব দিলেই হইলো, যে কোনো মোডাল ভার্ব দেন, হয়ে গেছে বাক্য অ্যাফার্মেটিভ। যে কোনো পরীক্ষার খাতায় সারা জীবন লিখে আসছেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ তো ভার্ব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বলেন তো তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাফার্মেটিভ করলে কি হবে? ইউ শুড চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এই হলো ইম্পারেটিভ মোড। সাবজেক্টিভ মোড আই গো, ওয়েন্ট, ওইটা তো লিখলামই দেখলাম, এগুলো সহজ। আই হ্যাভ গন, ওটা উপরে পড়ে ফেলছি। আমি যাই, আই হ্যাভ গন, আমি গিয়েছি। এখন হলো কি একটু মজা নেওয়া আর কি, সব অলরেডি হয়ে গেছে। মজা নেওয়া কি, তফাৎগুলো দেখেন। আমি যাই, আমি গিয়েছি, এই দুইটার মাঝখানে তফাৎ কোথায়? ছি আর রস্যই, তাই তো। আমি যাই, কখন যাই আমি কি জানি? দেখেন তো, ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি জানেন। আপনি বললেন আচ্ছা আজকে আপনারা খাবার খাইছেন না? খাবার খাইছেন, খাবার খাইছেন। আচ্ছা তাহলে আই ইট ফুড, আমি খাবার খাই না, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা আপনি যে ভাত খান, আপনি কি এখন ভাত খাচ্ছেন? খাচ্ছেন না তো, তাহলে আপনি দুপুরবেলা খাইছেন কেন বলতেছেন এটা প্রেজেন্ট টেন্স? আপনি সকালে দাঁত মাজছেন,
আই ব্রাশ মাই টিথ, আপনি বলতেছেন এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আপনি এখন রাত, এখন তো আপনি ব্রাশ করতেছেন না, তাহলে কেন প্রেজেন্ট টেন্স বলতেছেন? এই যে কেন বলতেছেন, আপনি সময় যদি দিয়ে দেন, আই ব্রাশ মাই টিথ অ্যাট 6 o'clock, আপনি বলতে পারেন যে 6 তো সময়, আরে এখন কি 6টা বাজে? এখন তো রাতের 10টা, সাড়ে 10টা বাজে, আপনি তো এখন এই কাজ করতেছেন না, তাহলে কোন যুক্তিতে আমি প্রেজেন্ট বলবো এটা? এই কোন যুক্তি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, উত্তর একটাই, এটা একটা অনির্দিষ্ট সময় এবং এটা অভ্যাস। অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করতে পারতেছি না আমরা, তবে ঠিকই করি এটা, তবে মিস হয় না আমাদের এটা, এইটাই হলো অনির্দিষ্ট। আর এই জন্যই অলওয়েজ সেলডম, ওই যে মিস যে হয় না, মিসের ব্যাপারটাকে নির্ণয় করার জন্য, মানে কতটুকু করি। এভরিডে বললে আমরা বুঝি যে সপ্তাহ সব সময়, মানে কোনো মিস হয় না। সামটাইমস বললে এখনো কিন্তু মিস আছে, কিছুদিন মিস আছে, তাই না? অলওয়েজ বললেও মিস হয় না, ফ্রিকোয়েন্টলি বললে মিস আছে। এই ধরনের অ্যাডভার্বগুলো তখন এই জন্য আসে, এই জন্য আসে দেখেই এই ধরনের অ্যাডভার্ব অন্য কোনো টেন্সে ব্যবহার করা যাবে না। নিয়ম কাহাকে বলে দেখেন, আমি যেটা বলছি দেখেন, যুক্তি দিয়ে আপনাকে দেখাইছি, আর আমাদের পরীক্ষার খাতায় লেখা থাকবে বইতে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার এইটা, এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অলওয়েজ, সেলডম, রেয়ারলি, এটা 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 হয়, শেষ। আরে কেন হয় রে ভাই? আপনারাও প্রশ্ন করেন নাই জীবন স্যার রে, আর তারাও ব্যাখ্যা করে নাই, কারণ তারা প্রশ্নই পায় নাই ব্যাখ্যা করবো কোত্থেকে। কিন্তু আমি কি করি, ওই যে এখানে যে এই জিনিসটা কেউ বলে নাই, এখন আমি এইভাবে বললে তাদের কাছে তো মনে থাকবে, এই আমি এইভাবে বলি, এইভাবে বললে একটা মানুষের মনে থেকে যায়। একবার বললে না থাকুক, দুইবার বলবো, তিনবার বলবো, চারবার বলবো, এই কথা বারবার বলবো, ঘন ঘন বলবো, আপনার এমনি মনে থাকবে, শুধু ক্লাস করলেই হবে, পরে পুরো পড়াও লাগে না আমার ক্লাস। বুঝছেন ব্যাপারটা? এই হলো গিয়ে এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট এটা। কিন্তু পারফেক্টের ব্যাপারটা দেখেন, শেষ হলো গিয়ে, হয়ে গেল, আমরা জানি কখন হয়েছে। আপনার বাবা বাসায় নাই, আপনাকে তো ক্লাসে ভর্তি হওয়ার জন্য টাকা দিল, ভর্তিও করাইলো, টাকাটা ঠিক মতো ব্যবহার হইতেছে কিনা, আপনি ঠিক মতো পড়াইতেছেন কিনা, বা আমি ঠিক মতো পড়াইতেছি কিনা খবর নিল এখন ফোন করে, তুমি কি ক্লাস করেছো ক্লাসের শেষে? দেখেন এখন ফোন করলে আপনি তাকে বলবেন আমি ক্লাস করতেছি, বলবেন তেসি বলবেন, কেন তেসি বলবেন আপনি? কেন ছি বলবেন না? ক্লাস করে ছি বলবেন না কেন? আপনি এই জন্য বলবেন না, এখনো ছি পর্যায়ে যায় নাই তো, শেষ হয় নাই তো, তাহলে তেসি কেন বলতেছেন? কারণ এটা চলতেছে তো, চলতেছে না? তাহলে আমি ক্লাস করতেছি, আই এম ডুইং ক্লাস, ঠিক আছে? এখন আপনার আব্বা যদি জিজ্ঞেস করে যে তুমি কতক্ষণ যাবত যাবত ক্লাস করতেছো, মানে কয়টা থেকে ক্লাস করতেছো, মানে সে সময় জানতে চাচ্ছে কতক্ষণ ধরে তুমি ক্লাস করতেছো। এই কতক্ষণ বলার সাথে সাথে এখন আর আই এম গোয়িং বলা যাবে না, আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং ক্লাস, আপনার ফর 1 আওয়ার্স বা সিন্স পিএম দিবে, মানে কয়টা থেকে, আপনি কয়টা থেকে করতেছেন বলবেন। যখনই টাইমিংয়ের কথা বলে দিলেন আপনি, যেমন আপনি নির্দিষ্ট সময় বলে দিলেন, তখন কিন্তু আমরা বুঝে ফেললাম কতক্ষণ পড়ানো হইলো। 9টা বাজে বললে এখন কয়টা বাজে আপনি মাইনাস করলেই ওই সময়টা কি হয়ে গেছে, গত হয়ে গেছে, আমরা বুঝে ফেলছি কতক্ষণ। এই কতক্ষণ সময়টাও নির্দিষ্ট করে দেওয়া, তাই না? নির্দিষ্ট করছি কিনা টেন্স বলেন, সময় নির্দিষ্ট করে দিচ্ছি আমরা। দেখেন নির্দিষ্ট করার ব্যাপার কিন্তু চলে আসছে। এই নির্দিষ্ট করার ব্যাপার চলে আসার কারণেই এই টেন্সগুলোকে ইনডেফিনিট ছাড়া সকল টেন্সগুলোকে, বাকি 9 প্রকার টেন্সকে বলা হয় নির্দিষ্ট সময়। অর্থাৎ টেন্স মূলত 2 প্রকার সময়ের দিক থেকে, একেবারে ডিপ মেথড। আমি কোনো বইতে আজ পর্যন্ত দেখি নাই এই 2 প্রকার লিখতে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বই ছাড়া। তাও কি ডিপ মেথড, এটা সবাইকে বললে মানুষ তো পাগল বলবে মানে। একটা হলো নির্দিষ্ট সময় আর একটা হলো অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় সকল ইনডেফিনাইট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনাইট। আর বাকি যেই তিনটা করে মিল পাচ্ছেন আপনি, সবাই নির্দিষ্ট সময়, কোনো না কোনোভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট করার কাজগুলোই করে বিভিন্ন রকমের হেল্পিং ভার্ব, কখনো অ্যামিজ আর ওয়াজ আর বি ভার্ব, কখনো হ্যাভ হ্যাজ এই হ্যাভ ভার্ব, কখনো ডু ভার্ব, কখনো মোডাল ভার্ব। ওরা না থাকলে এটা করা যেত না, এই জন্য ওদের সবার আগে শিখতে হবে। আপনি এটা শেখার আগে, এটা সহজ হিসাব না, বলেন আমার সাথে সূত্র মিলে কিনা বলেন। হ্যাভ যদি এই টেন্সটা ঘটানোর মালিক হয়ে থাকে, আপনি যদি হ্যাভ না লেখেন, তাহলে আই গন বাক্য ভুল। তাহলে হ্যাভকে আগে চিনতে হবে না, ওর ভ্যারাইটি কীরকম চিনতে হবে না রে ভাই। আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, হ্যাভের কোনো অর্থ আছে এখানে? নাই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ কার, তখন তো হ্যাভের অর্থ আছে, আমার একটা গাড়ি আছে, তখন হ্যাভ অর্থ আছে হইলো, এখানে কেন আসে হইতেছে না? আই এম আ টিচার বলতেছি, আমি একজন শিক্ষক, কিন্তু আই এম গোয়িং টু মার্কেট এখানে হইতো নাই, এমের তো কোনো অর্থই নাই, কেন হইল না? এটা একটা কারণ আছে না? অবশ্যই কারণ আছে। তাহলে আপনি এটা না শিখে যদি টেন্স ধরেন, আপনি কিভাবে টেন্স পারবেন, কেমনে বুঝবেন আপনি? এটা দেখছেন টেন্স, আপনি একটা ধারণা পাইলেন যে এই জিনিসটা ছাড়া এটা হচ্ছে না, এখন এই জিনিসটাকে শিখতে হবে, এটা হলো টার্গেট।
আমাদের কি পড়তে হবে আমরা তো সেটাই জানি না। মানে আমাদের শিখতে যে হবে কি সেটাই তো জানি না। আমরা শিখবোটা কি, কোথা থেকে শিখবো? তারপরে সে যদি জানেন, জানার পরে আমি যে কাজটা দিই আপনাকে জানাই দিতেছি এটা শিখতে হবে, তারপরেও তো আপনি খামখেয়ালি করতেছেন। তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে আপনার কি যেন বলে আপনি সফল হবেন বলেন তো? আপনি আমাকে দিয়ে উদাহরণ কেন দেখাবো ভাই? আরেকজনটা বললে মিথ্যা কথাও তো হতে পারে, তাই না? আমারটা বললে তো কতটুকু মিথ্যা এটা আমার নিজে জানি। আমি যে অনলাইনে আছি তো অন্তত পক্ষে 7 বছর, একেবারে লকডাউন থেকে, এর আগে থেকে আসলে। তো আমি জানি না আমার এই পর্যন্ত আসতে কতটুকু শ্রম দিতে হয়েছে আমার। আমি কিচ্ছু হই নাই তারপরও, তাই না? এই আপনারা পৃথিবীর এত জায়গা থেকে আমাকে ভালোবাসেন, ঠিক যতটুকুই বাসেন। আমার লক্ষ লক্ষ মিলিয়ন ফলোয়ার দরকার নাই। আপনাদের ভালোবাসা পাওয়া এটা চারটিখানি ব্যাপার না। অপ্রয়োজনে সময় এখানে ব্যয় করেন না, লোক দুনিয়াতে নাই। প্রয়োজন ছাড়া, তাও টাকা খরচ করে। আপনি নিজে, আমি ডাইকে বানিয়ে নিই, আপনি আমাকে ডাক দিয়ে নিয়ে, তাহলে এটা একটা যোগ্যতা আসছে, তাই না? কিন্তু আমি নিজেকে যোগ্যতাবিহীন মানুষ মনে করি। আমি আপনাকে রেসপেক্ট করতেছি, আমি জানি আপনি আমার চাইতে বেশি যোগ্যবান, যোগ্য একজন মানুষ, শুধুমাত্র এই ভাষার কারণে আটকে রয়েছেন। তাহলে আপনার নিজেকে নিজে বলেন এটা, যে আমি যদি এই ভাষার জন্য আটকে থাকি, এটা স্যারও বলতেছে, সবাই সাহস দিতেছে, এখানে একটু পরিশ্রম করলে, একটু অ্যাক্টিভ হইলে, আপনি সন্তানের মতো মনে করেন ভাষাকে, আপনি আপনার ভাইয়ের মতো মনে করেন ভাষাকে, আপনি আপনার বন্ধুর মতো মনে করেন, সাবজেক্টের মতো মনে করেন না। পাশ করতে হবে পরীক্ষায়, ওই বাকি তিনটার মতো মনে করেন। এটা মনে করলে দেখবেন এর প্রতি কেয়ার চলে আসবে আপনার। ঠিক আছে? এই কেয়ার যেদিন চলে আসবে সেদিন আর কাউকে কিছু বলতে হবে না, কোনো টিচার লাগবে না পৃথিবীর। আপনি আপনার বড় টিচার হয়ে যাবেন। আপনি বাইর করবেন সব, এবং আপনি বাইর করতে গিয়ে যা শিখবেন সেটাই আপনার শিক্ষা। সেখান থেকে আপনি অভিজ্ঞ হবেন এবং আপনি আরো ভালো পারবেন। আপনি আমার কাছে শিখা যা শিখতেছেন, আপনি নিজে যদি পরিশ্রম করে শিখতে পারেন, তাহলে আপনি আরো বেশি পারবেন আমার চাইতে। এই সূত্র। তো এই এতটুকু জিনিসের জন্য ভাই পিছন থেকে একটু ধাক্কা লাগে। ধাক্কাটা মোটিভেশন, এটা আমার, এটা লাগে পড়াশোনায় মোটিভেশন যে লাগে না, এটা এই জায়গায়। এবং আমি যেভাবে মোটিভেশন দিতেছি, এমন না যে একটা মানুষ পাইলই আর মোটিভেশন দিল। আমি যেভাবে দিতেছি, দেখেন পরিস্থিতিতে, পয়েন্টে পয়েন্টে, আপনার এখানে স্কিপ করার সুযোগ নেই, কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ক্লাসে থাকবে এটা। কারণ আমার প্রত্যেকটা ক্লাস সফল হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার জন্য এইভাবে বলবো, যাতে আজকের ক্লাসের গুরুত্ব বোঝেন এবং সেটা আমল করেন। এটা আমার লাভের জন্য বলতেছি। আপনি সফল তো আমি আপনাকে দিয়ে উদাহরণ আরেকজন স্টুডেন্টকে দেখাতে পারবো যে আমি সফল হয়েছি, তখন সে আমাকে, তার জন্য ভালো হয়ে যাবে। দেখেন আমার আসলে অহংকারী হওয়া বা অহংকারী বলতে কি মানে বেনিফিট খোঁজা আপনার জন্য লাভের। আমার বেনিফিট খোঁজাটা আপনার জন্য লাভের একমাত্র এই প্রফেশনে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। একটু ভাবা যায় জিনিসটা, আশ্চর্যজনক ব্যাপার না? কিন্তু কি করতে করতে পারি না আমরা সেই জায়গাতে, আমরা নিজেদেরকে ওই আগের যে মেন্টালিটি এটাকে কন্ট্রোল করতে পারি না। কেন করব তার ভালো? ঠিক আছে? এই চিন্তাটা যদি একটু স্কিপ করা যায় তাহলে হয়ে যাবে। এই জন্য শিক্ষক হলো গিয়ে আপনার কি গুরু গুরু, ঠিক আছে? তো এই যে এখানে যে শীটটা আছে দেখেন, আমি এটা মুখস্থ করতে বলবো না আপনাকে, আমি জাস্ট বলবো এটা আপনি প্রত্যেকটা বাক্য ভালো করে দেখেন। ঠিক আছে? এগুলো দেখলে একটু অভিজ্ঞতা হলো আপনার যে এই ধরনের হয়। এটা খুবই জনপ্রিয়। প্র্যাকটিস করার জন্য নিচে মেথড আছে, এটা দেখাইতে পারি। যেমন ধরেন এখানে আমরা তো উপরে লিখছি, লিখে লিখে চর্চা করছি, এখানে না লিখে করি না, দেখি না আমার ব্রেন কীরকম। একজন আসেন তো, আমি একজনকে ডাক দিই, তারপরে তো টেস্ট হয়ে যাবে। এখান থেকে কাকে ডাকবো বলেন তো? জুম ইউজার কে? গেস্ট একজন আছে, উনি কে? আমি আপনাকে আনমিউট করে দিলাম। জুম আছেন? নাই নাই। ও, আপনাদের কি মিউট করে রাখছে নাকি? না, কথা বলা যায় তো। আচ্ছা, তো আরেকজন বলেন। এই জন্য আমি বলি যে দেখেন কেউ কেউ বলতেছে, কেউ কেউ বলতেছে না। আচ্ছা, লিমানুর, লিমানুর আসেন, কথা বলেন। আচ্ছা, তো কথা শুনতে পাচ্ছি না। লিমা, আহ ইলমানুর নাকি? দেখছেন ঘুরে ফিরে মেয়েটা। না, তোমাকে জিজ্ঞেস করবো না, অন্য কাউকে। এটা জিজ্ঞেস করা যাবে না। জি। না না না, তোমাকে বলা যাবে না, পরে মানুষ আমাকে ধরবে না। বলে স্যার একজনকে বারবার জিজ্ঞেস করেন কেন? পরে ফারজানা পপিকে, ফারজানা পপি আছেন? এখন আমি কম্পিটিশন লাগাই দিলে দেখবেন একজন বলা শুরু করলে বাকি সিরিয়াল লেগে যাবে। স্যার আমি বলবো, আমি বলবো, আমি বলবো। শুরু করতে ভয় পাই আমরা। একজন একজন সাহস করে পা বাড়ায় দেন না। আচ্ছা, আমি বারবার পা বাড়াই দিই। Yes, দেখেন, sir.
হ্যাঁ হ্যাঁ বলেন স্পিক আমি কিভাবে বলবেন এইভাবে বলবেন আই স্পিক আই লিসেন আই স্লিপ আই ওয়ার্ক আই প্লে I speak, I listen, I sleep, I work, I play. You speak, you listen, you sleep, you work, you play. We speak, we listen না listen হবে listen, we'll sleep, we work, we play. তিনটা অন্তত সাবজেক্ট দিয়ে এই সিরিয়াল তাহলে এটা প্রেজেন্ট হইলো তাই না আর অথবা হ্যাঁ, বলেন বলেন একবার বলেন আমি বলি আই স্পিক আমি বলি আই স্পিক আমি শুনি আই লিসন I listen. আমি ঘুমাই I sleep. Asleep. আমি কাজ করি I walk. I work. ওয়ার্ক ওয়ার্ক ও ও ও এর মতোই হবে ও দেখতে যেরকম আপনার মুখটা ওরকম করবেন আই ওয়ার্ক হ্যাঁ আর তারপর আমি খেলি I play. প্লে আবার বলেন একবার একটা না বললে আপনার মুখের জড়তা যাবে গা আই স্পিক আই লিসন আই স্লিপ আই ওয়ার্ক আই প্লে হ্যাঁ I speak. I listen. I sleep. I walk. I play. এইভাবে পড়বেন এইভাবে বাসায় পড়বেন যদি বেশি কষ্ট হয় আরো সহজ করে দিই I speak, you speak, we speak, they speak. I listen, we listen, you listen, they listen. I sleep, you sleep, we sleep, they sleep. দেখেন এটা পড়ার জন্য মনে মনে সাহস লাগে কলিজাতে ঠিক আছে আরে এটাই তো আপনার স্টার্ট আপনি শুরুই করতে পারতেছেন না এটাই সমস্যা আপনার এখন পাঁচটার হলে কি হবে ভার্বটা লিখে নিলে ভালো হয় তাই না স্পোক লিসেন স্ল্যাপড ওয়ার্কড প্লেট এটা লিখে নিলে ভালো হবে যাক বাসায় চর্চা করেন এখানে লিখে দিছি চর্চা করি আই স্পিক তে লিখে দিছি এখন কন্টিনিউয়াস চর্চা করলে আম স্পিকিং আম ওয়াচিং আম ডান্সিং আম টিচিং আম লিসনিং মানে কি শুনি Fantasy. আমি শুনতেছি হবে আমি শুনি না আমি শুনতেছি আমি শুনি মানে আই লিসন আর আমি শুনতেছি আই এম লিসনিং ঠিক আছে আচ্ছা পরে আমি শুনবো আই উইল স্পিক আই উইল স্পিক আই উইল স্পিক আই উইল স্পিক ওকে আই উইল স্পিক মানে আমি শুনবো আচ্ছা দেখেন এই আই আর উইলকে যে আউল বলে আই ভার্সকে তারপরে ধরেন যে আই আর এমকে যে আইম বলে এটাকে কি বলে কন্ট্রাক্ট কি বলে এটাকে কন্ট্রাক্ট করা বা বিল্ডিং বলা হয় হ্যাঁ কোনো কিছু ভাইয়া হ্যাঁ তো এটা কখন হবে জানেন এটা হবে তখন যখন আপনি বলা শুরু করবেন এখনো তো আপনি আই এম বুঝতেছেন না তো আইম পড়তে গেলে আপনার কাছে কঠিন মনে হবে তবে তৈরি আছে এটা আমার ঠিক আছে তো এখন দেখেন ভাই আমি আপনাকে সিম্পলি বলি এই যে এখানে যে মেথডটা আছে আমি হয়তো বা আপনাকে যতটুকু চর্চা করাইছি এর চাইতে বেশি এখানে করাইতে পারবো না কারণ আমার অনেক দূর যেতে হবে আপনাদের নিয়ে তাই না এটা বিশাল বড় একটা জার্নি এটাকে তারপরে তো সংক্ষিপ্ত করে ফেলছি সংক্ষিপ্ত হয়ে গেছে আমার জন্য খুবই সংক্ষিপ্ত সময় এটা যে সময় আপনাদেরকে আমি নিব ঠিক আছে জীবিকার কারণে আমাকে মুভ করতে হবে তাই না একটা সময় যায় যে সময়টা আছে সেই সময়টা আমি যদি আপনাকে আইম আপনাকে যে বলাই হ্যাঁ আপনার উন্নতি হবে ইমপ্রুভ হবে ডেফিনেটলি কিন্তু সময় প্রচুর লেগে যাবে ঠিক আছে ওই কাজটা নিজ দায়িত্ব করাটা আপনার দায়িত্ব আপনার কমিটমেন্ট এটা না পারলে সেটা বুঝাই দেওয়ার দায়িত্ব আমার কিন্তু একটা জিনিস পারার পরে সেটা বারবার বলার দায়িত্ব আপনার ওখানে থামবেন না যে আপনি আর হইছে মানে চলবে এটা পারি এটা বলে থামবেন না যাবেন না সরে আপনি এখান থেকে যেটা ভাল লাগে আপনি যে কোনো কিছু এখান থেকে বারবার রিপিটেশনের মাধ্যমে চর্চা করেন একজন এখন আমাকে এটা দেখাইতে পারেন নাই একজনও মানে আলাদা কিছু ভিন্ন কিছু আমি বলিও নাই কি হোমওয়ার্ক আপনি হোমওয়ার্ক হিসেবে এটা দিচ্ছেন আচ্ছা স্যার আমি এটা করছি সাহস করে দেন আমাকে বুঝছেন না এই কথাটা এটা দেন এটা হলো গিয়ে মনে করেন যে আমার জন্য একটা সারপ্রাইজ মানে আপনি যদি আমাকে সারপ্রাইজ করতে চান ঠিক আছে টাকা দিয়ে পারবেন না টাকা সারপ্রাইজিংলি আসেই সবসময় আসে আল্লাহর মতে তো ওইটা না ওইটা তো আসবেই ওইটা খরচ হয়ে যাবে থাকবে না যে আপনার মোমেন্ট আপনার স্মৃতি থেকে যাবে আমার লাইফের যেমন স্মৃতি রয়ে গেছে যখন আপনার ব্যবসা থেকে কেউ আলাদা কিছু করবে আলাদা কিছু মানে কি ডিফারেন্ট বলতে আমি এটা পড়া দিচ্ছি কিন্তু আপনি এর চাইতে স্মার্ট কিছু চেষ্টা করছেন হ্যাঁ আর ওখানে যদি ভালো হয়ে যায় তাহলে তো কথাই নাই আপনারে এখন আমি দেখবো আমি মনে করেন যে মার্কেটিং করবো আপনার ইন্সপায়ার্ড করব ফ্যাসিলিটিও দিব এখান থেকে প্রথমজন কে যেন ছিল ওনাকে হাই বলতে বলছি নাহলে ভুলে যাব তার সাথে আবার কথা আছে বলতে কি তার সাথে ঘনিষ্ঠতা বাড়াবো তার সাথে Yes, কথা sir. বলবো হ্যাঁ হ্যাঁ Inshallah, sir. হ্যাঁ ঘনিষ্ঠতা বলতে কি তার সাথে আরো সাহস দিব পারবেন আসলেই পারবে এটা মিথ্যা কথাও না কিন্তু এখন এই জন্য আমি 3টা ক্লাস হয়েছে তো আমি এইভাবে জোর দিয়ে বলতে পারি না তারা ফলো করেন কারণ তারও ভুল থাকতে পারে না অনেক তো ফলো করা মানে তো তার সব কিছু ফলো করবেন এই জন্য আমি তাকে এখন জাজ করতে হবে দেখতে হবে সে মানুষ হিসেবে কেমন সে লোক হিসেবে কেমন সে
মানে তার সবকিছু বুঝতে হবে হালকা পাতলা, যে আপনাদেরকে এটা বলা যায় কিনা তাকে ফলো করেন। যদি ওই জায়গাতে সে পাশ করে ভাই, তাইলে আমার এখানে সে থাকলে আমার সমস্যা আছে। আচ্ছা বলেন তো আমারে, এতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আমি তাকে আপনাদেরকে আগামীকালকে এই বিষয়টা প্র্যাকটিসের জন্য দিলাম, সে দক্ষ, তাকে যদি আমি কিছু পারিশ্রমিক দিই আমার কোনো সমস্যা হবে রে ভাই? বরঞ্চ আপনারা খুশি খুশি এটা করবেন, আমার প্রতি প্লিজ থাকবেন। এই খুশি কি ভাই টাকা দিয়ে কিনা যায়? আমি তাকে পারিশ্রমিক দিছি, কিন্তু আপনারা যে খুশিটা হবেন, ফুর্তি, যে প্র্যাকটিস ক্লাস করছি আজকে, স্যার এই ক্লাসটা ওইটার চাইতে ভালো লাগছে আমাদের, আসলেই তো ভালো। কিন্তু দেখেন আমি এই টাকা 100% ইনভেস্ট করব আপনাদের খুশির জন্য, কিন্তু আপনাকে তৈরি হইতে হবে না। আপনি তৈরি না হলে আমি ওখানে দিব কেমন আপনারে? আমি বাইরে থেকেও আনবো না। আমি কেন আনবো না? এটা আনলে আগেই আনতে পারতাম। কারণ বাইরে থেকে আমি নিজে ডাইকা এখানে শত্রু আনতে পারি না। সে নিতে পারবে না এখানে এটা, সে আমার এখানে এই অবস্থা নিতে পারবে না, সোজা কথা। হিংসা হবেই হবে ভাই, এবং ক্ষতি করবেই করবে, অতীতে বহুত হয়েছে। ঠিক আছে, তো তাকে আমি কেন অধিকার দিব? আমার স্টুডেন্টের অধিকার আমার কাছে আগে না? আপনার সাথে পর বলো না, এটা হবে? এটা হয়? আমি উদাহরণ হিসেবে দেখাইলে এটা দেখাম, আমার স্টুডেন্ট আজকে টিচিং করে আমার এখানে। আপনার টিচিং করলে আমার এখানে হেল্প করলে ভাই আমি বাইসে যাই না? এই ক্লাসগুলো কে নিবে? সব আমি নিব না? আমি যদি এখানে 5-10টা ক্লাস নাও নিই, আরেকজনকে দিয়ে করাই, আপনারা কি আমাকে কিছু বলবেন? বলবেন না, ভদ্রতার কারণে বলবেন না, কিছু কারণে। আমি পারি না নিলে আমি নিব না। কেন নিব না ভাই? কারণ ওই ক্লাসটা মানসম্মত নাও হইতে পারে, আপনি অসন্তুষ্ট হইতে পারেন, আপনার সাথে কমিটমেন্ট ব্রেকও হইতে পারে। ঠিক আছে, এটা তো বলে আসছি আপনাকে ওখানে। সব কিছু ভাবতে হয় ভাই, তাই না? কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ হইলে প্র্যাকটিস তো চালাইতে পারবেন, ওটা এক্সট্রা দিব, তাও ওই মেন ক্লাস আর দেবো না। কেউ পারলো না আজ পর্যন্ত। আসলে কেউ পারলো না কি লেগে এটা আমি জানি, তবে সামনে পারবে যখন একটু ফেসে বেশি বেশি আসবো। ঠিক আছে, আসলে নিজেকে গোছাই দিতেছি। ফেসে আসতে হলে তো একটু ভাবসাব নিয়ে আসতে হইব, ভাবসাবের দুনিয়া ভাই এটা। কি করবেন বলেন? তো ভাবসাব ভাবসাব নিয়ে আসতে হবে বলে ওই ভাবসাব না, মানে একটা ক্লাস নিয়ে আসতে হবে আর কি, মানে যেটাকে বলে ফর্মালিটি মেনটেন করে আসতে হবে, তাই না? কারণ ওখানে আপনারা না শুধু, এখানে আরো কম্পিটিটর আছে, তাদের সাথে কুলাইতে হবে, কারণ তখন পিছনে ঠিক মতো লাগবে। ঠিক আছে, ওই সময় যেন টিকে থাকতে পারি, আপনাদের স্যার যেন টিকে থাকতে পারি, এই জন্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যেন সম্মান রক্ষা করা যায়। তো ওই হলো গিয়ে ম্যাটার, সব কিছুই একটা প্রফেশনাল মোডে করতে হবে। এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, অর্থাৎ আপনাদের জন্য সবসময় আমি আমার দরজা, মানে আমি আসলে কিছুই না, মানে আমার মন চায় যে আপনাদের নিয়ে কাজ করি, আমার ভালো লাগে, এরকম চাই আমি, কিন্তু মন থেকে আসতে হবে। তো এটা চাই, এটা কিন্তু হয় না। কিন্তু আমি দেখেন গ্রামে থেকে ক্লাস নেই, আমি এমন একটা এলাকাতে আছি, এই ধরেন এখানে আসলে পোলাপান আছে কিন্তু পড়ুয়া পোলাপান নাই, সব একটু অন্যদিকে, রাজনীতি বা একটু ওদিকে, মানে এটা থেকে যে কিছু একটা হইতে পারে বুঝে জানে, গেস করে, আমাকেও সম্মান করে, সবই করে, কিন্তু ওই আমল করবে না। যেমন নামাজ পড়তে হবে জানলাম, নামাজ মানতেছি, সবই মানতেছি, কিন্তু খামখেয়ালির কারণে যেমন পড়তেছি না ওইটা, তো ওইটা করবে না আর কখনো। ওটা মানে ওরাই আসবে নিজ থেকে, কিন্তু কখন, যখন ওই একটা চমক ঘটবে বাংলাদেশে, হ্যাঁ, যারা যারা আজ পর্যন্ত জনপ্রিয় হয়েছে, ওই কিছু না কিছু তো ঘটছে না, আমার লাইফে হয়তো বা ঘটবে, আল্লাহ তাআলা যখন দেবে সেটা, সেটার জন্য অপেক্ষা করছি। তারপরে সন্তুষ্ট থাকি সবসময়। আল্লাহর কাছে শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া, যে আল্লাহ তাআলা যতটুকু মেধা দিয়েছে আপনাদেরকে জ্ঞান দিতে পেরেছি, কয়জনের সৌভাগ্য হয় এরকম, তাই না? এতগুলো মানুষের জ্ঞান দিতে পারছি, যদি এতগুলো মানুষের দোয়া আমার সাথে থাকে, তো ইনশাল্লাহ আপনি আবার না করছি কেমন, কি বলেন না বলেন মিয়া? ঠিক আছে, তো আপনাদের পথে চলার পথে এই দোয়াটা এলো মেইন ওভারঅল। তারপরেও কোনো কিছু ধমক টমক দিলে কারো কথা মানে আমার কথা মাইন্ড করবেন না, হ্যাঁ? এটা আমাকে নির্দ্বিধায় বলবেন, জানাবেন আমাকে, হ্যাঁ, বলে দেন, বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওভারঅল আপনাদের ভালো চাই। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা, অনেক সময় লেগে গেল। তো আপনাদের পড়া হইল গিয়ে হোমওয়ার্ক নাম্বার লিখবেন, প্রেজেন্টেশন নাম্বার 3, মাই ফ্যামিলি। হুবহু এটা না হলেও সমস্যা নাই, আপনি যেমনে মন চায় সেমনে দেন, কোনো সমস্যা নাই। হুবহু কেন বলি? যাতে আপনি দেখে দেখে বলতে পারেন, দুর্বল যেহেতু। ওইটা বলা স্বাভাবিক গতিতে, প্রয়োজনে আজকের ক্লাসের রেকর্ডটা কি দেওয়া উচিত? কি বলেন, দেওয়া উচিত? আপনারা বলেন, দিব? Yes, sir. দিব না? আপনারা এটা ভাইবা বলেন, দেখেন Yes, আপনি sir. কষ্ট করে ক্লাস করছেন, আপনি তো ক্লাস রেকর্ড Yes, প্রাপ্য sir, আমার দেন। কাছে। প্রাপ্য, আপনি প্রাপ্য, কিন্তু আপনার জন্য তো অবজেকশন নাই। এই যে যারা আসতেছে না তারা কি মিস করতেছে না, তারা লস করতেছে না নিজের? বলেন তো, রেকর্ড ক্লাস দেখে কি এত শান্তি পাবেন? বলেন, এটার একটা ফিলিংস থাকবে। বাংলাদেশ দল ক্রিকেট খেলায় জিতছে বিশ্বকাপ, এখন আপনি রেকর্ড দেখতেছেন, এটা কি সেই মজা পাবেন? সেই ফিলিংস, টান টান উত্তেজনা থাকবে? Not really. হ্যাঁ,
তাহলে এই যে তারা যে আসলো না, এটা এটা কার দোষ? আমার দোষ, আপনার দোষ, নাকি ওনার দোষ? ঠিক আছে, তো এটা তার খামখেয়ালি। তো তাকেও আপনি রেকর্ডটা দিতে বলতেছেন। আপনি বুঝতেছেন আপনি কাকে রেকর্ড দিতে বলতেছেন? যে আপনার ক্ষতি সবচেয়ে বেশি করবে। অর্থাৎ এখানে যারা ক্লাস করতেছে না, ওরাই আপনাদের শত্রু, ওরাই আপনার ভিলেন। আপনি মনে রাখেন এটা। আমি না, আমি ডিঅ্যাক্টিভ হব তখনই, মানে একটু খামখেয়ালি করবো তখনই, যখন এখানে অ্যাটেনশন কমে যাবে। মানে যেখানে মূল্য নাই সেখানে কি কেউ থাকে বেশি দিন? মানে থাকা বলতে ক্লাস সবই দিব, আরে ভাই সবই দিব। মোটিভেশন আর পাবেন না ভাই, দেওয়ারটা দিয়ে চলে যাবে আধা ঘন্টায়, 1.5 ঘন্টায়। কারণ আমার কথা বাদ দিলে আমার ক্লাস হয়েছে কিন্তু 1.5 ঘন্টা। বাকি সময়টা আমি হুদাই কথা কইছি, খাওয়া দাওয়া না করে এখন যাবো ক্লাস নিতে, খাওয়ার টাইম রে আপনারা দিয়ে দিছি, আপনি এটা খেয়াল করেন নাই। ঠিক আছে, তো ওইটাকে আমি দিব ভাই, বলেন দিব না? তারপরও মন টানে না, মন মানে না, বললাম না সবসময় দিয়ে অভ্যস্ত তো, যাকটা একটু হেল্প হোক না। এখন না দিয়েও পারতেছি, কিন্তু পারতেছি না না দিয়ে পারতে, মানে কিন্তু বেশি করা আবার খামখেয়ালি। তাহলে তাদেরকে লাই দিয়ে দিলাম, তারা ক্লাসের মূল্য দিল না। বুঝাতে পারছি? সবাই তো পাচ্ছে, যারা রেকর্ড মানে ক্লাস করতে পারেনি, বললেই তো আমি দিয়ে দিচ্ছি তাকে। তো বলে না, ওটা বেটার আমি মনে করি আর কি। ওকে, তো আমার মনে হয় আজকে ক্লাস রেকর্ডটা দেওয়া উচিত। ক্লাস খুবই ভালো হয়েছে, অনেক চমৎকার হয়েছে। তো এটা অবশ্যই তাদের দেওয়া উচিত। তার আমার মনে হয় এটা দেখলেও, যদি রেকর্ডটা সে দেখেও, তাহলে মনে হয় তার ক্লাসে আসার মন মানসিকতা তৈরি হবে। এবং সে যদি দেখে থাকে ক্লাস রেকর্ড, যারা দেখে নাই পরে দেখবে, তাদের উদ্দেশ্যে বলা এটা, ভাই ক্লাসে আসেন। আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, আপনাকে স্পিকিং করাতে চাই, তাই না? আপনি স্পিকিং করবেন, আমরা শুনবো, আপনার প্রশংসা করব, এই জন্য ক্লাসে আসেন। ওকে, তো ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।